বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপুরা, স্বাগতম তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে। মানবদেহের প্রতিরক্ষা অর্থাৎ আমাদের জুলজি 10 অধ্যায়ের আজকে আমাদের শেষ ক্লাস। এই ক্লাসে আমরা অর্জিত প্রতিরক্ষা থেকে পড়া শুরু করব। হ্যাঁ, আচ্ছা, তো আসো দেখি এখানে আমাদের কি কি পড়তে হবে। প্রথম কথা হচ্ছে, কতদিন তোমরা সহজাত প্রতিরক্ষা পড়েছো? সহজাত প্রতিরক্ষা হচ্ছে জন্ম থেকে যেটা তুমি পেয়ে আসছো। সহ মানে সাথে, জাত মানে জন্ম। জন্মের সাথে সাথে তুমি যে জিনিসটা পেয়ে গেছো সেটা হচ্ছে গিয়ে সহজাত প্রতিরক্ষা বা ইননেট ইমিউনিটি। যেমন তুমি জন্মের সাথে সাথে একটা স্কিন পেয়ে গেছো, এই স্কিনটা তোমার রোগ প্রতিরোধ করে, জীবাণুকে ঢুকতে দেয় না। তাহলে এটা একটা সহজাত প্রতিরক্ষার একটা উপাদান। কিন্তু যেগুলো তুমি অর্জন করেছো এই পৃথিবীতে এসে, টিকার মাধ্যমে হোক বা কোনো একটা অসুখে আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে তারপরে সুস্থ হয়েছো, এই যে প্রতিরক্ষা যেটা তুমি নিজে অর্জন করেছো সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত প্রতিরক্ষা। তাহলে যে প্রতিরক্ষা জন্মের সময় থেকে না, জন্মের পরে নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়ার মাধ্যমে কিংবা ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্টি হয়, তাকে অর্জিত প্রতিরক্ষা বলে। নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়া মানে হচ্ছে, ধরো চিকেন পক্সে আক্রান্ত হয়েছো, কষ্ট পাচ্ছিলা 4-5 দিন, এরপরে তোমার শরীর সেই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেছে, ওই ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু ওই নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে। এবং সেই অ্যান্টিবডি যখন কমপ্লিটলি তৈরি হয়ে গেছে, তখন তারা তোমার পক্ষে ফাইট করেছে, ওরা হেরে গেছে, তুমি জিতে গেছো, ফলে তুমি সুস্থ হয়ে উঠছো। সপ্তাহ দুয়েকের মাথায় কষ্ট পেয়ে সুস্থ হয়েছো। এটাও একটা প্রতিরক্ষা অর্জন হলো। তাহলে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়ার মাধ্যমে এবং ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে আমরা অর্জিত প্রতিরক্ষা লাভ করি। ঠিক আছে, এটা দুই রকমের হয়। আচ্ছা, এটাকে স্পেসিফিক ইমিউনিটি বলা হয় কেন? কারণ এটা সুনির্দিষ্ট। ওই যে জীবাণু তোমার বিরুদ্ধে আক্রমণ করবে, তুমি শুধু সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা অর্জন করবা। যে ভ্যাকসিন দেওয়া হবে সেই জীবাণুর বিরুদ্ধে তুমি প্রতিরক্ষা অর্জন করবা, তাই এটাকে বলা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি। এটা দুই প্রকার, সক্রিয় আর অক্রিয়। তো এটার আগেই আমাদের এখানে অ্যান্টিবডি দেহে কিভাবে কাজ করে, বা অ্যান্টিবডি না, ঠিক প্রতিরক্ষা কিভাবে কাজ করে সেটা দিয়েছে, এটা আমরা আগেও পড়েছি। একটা হচ্ছে কোষ মাধ্যম প্রতিরক্ষা, আর একটা হচ্ছে রক্ত মাধ্যম প্রতিরক্ষা, সেলুলার ইমিউনিটি আর হিউমোরাল ইমিউনিটি। প্রথম ক্লাসে আমরা একটা পার্থক্য পড়েছিলাম, ছক তোমাদেরকে পড়তে দিয়েছিলাম, আর বলছিলাম এখান থেকে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। মনে আছে ওই ছকে দুটা জিনিস নিয়ে আলোচনা ছিল, হেডলাইন কি ছিল? একটা হচ্ছে টি সেল আর একটা হলো অ্যান্টিবডি। ঠিক আছে, টি সেল যেটা, সেটা সেল হয়েই জীবাণু ধ্বংস করে। টি সেলের জীবাণু ধ্বংস করার ব্যাপারটা হচ্ছে কোষ মাধ্যম প্রতিরক্ষা, সেলুলার ইমিউনিটি। যেহেতু এখানে সেল ইমিউনিটি দেয়, তাই এটা হচ্ছে সেলুলার ইমিউনিটি। তো কোষ মাধ্যম প্রতিরক্ষার প্রধান সদস্য হচ্ছে টি লিম্ফোসাইট। ঠিক আছে, এটা তিন ভাবে কাজ করে। টি লিম্ফোসাইট আছে তিন রকমের। প্রথমে এরা জীবাণু ধ্বংস করার জন্য ম্যাক্রোফেজকে সক্রিয় করতে পারে, হেল্পার টি সেল। আর সরাসরি আক্রান্ত কোষকে ধ্বংস করে। বলতো এটা কে? আক্রান্ত কোষকে সরাসরি এসে মেরে ফেলতে পারে কে? কোন টি সেল? কোন ধরনের টি লিম্ফোসাইট? মনে নাই? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার সেল। তিনজনের মধ্যে কে হইতে পারে বলো? ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, ন্যাচারাল কিলার সেল ও হচ্ছে সরাসরি জীবাণুকে মেরে ফেলতে পারে। আচ্ছা, এরপরে কোষ মাধ্যম প্রতিরক্ষা তাহলে হলো কোষ দিয়ে এরা প্রতিরক্ষা করে। আর এরপর হচ্ছে রক্ত মাধ্যম প্রতিরক্ষা। রক্ত মাধ্যম প্রতিরক্ষা কি জিনিস? যেটা রক্তের মাধ্যমে প্রতিরক্ষা করে। রক্তের মাধ্যমে প্রতিরক্ষা আসলে আহামরি কিছু না। এই যে অ্যান্টিবডি আমাদের রক্তে রক্তে ঘুরে বেড়ায়, ওই অ্যান্টিবডি যেহেতু রক্তের মাধ্যমে সারা শরীরে বাহিত হয়ে জীবাণু ধ্বংস করে, তাই অ্যান্টিবডিকে বলা হয় রক্ত মাধ্যম প্রতিরক্ষার উপাদান। বি লিম্ফোসাইট এখানে প্রধান ভূমিকা রাখে। বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে জীবাণু এবং বিষের সাথে যুক্ত হয়ে তাদেরকে ধ্বংস করে। তাহলে এটা হচ্ছে রক্ত মাধ্যম প্রতিরক্ষা। তোমাদের পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোষ মাধ্যম প্রতিরক্ষার প্রধান উপাদান কে? কি? টি লিম্ফোসাইট। আর আসবে যে রক্ত মাধ্যম প্রতিরক্ষায় প্রধান উপাদান কি? বি লিম্ফোসাইট বা অ্যান্টিবডি। বা এটা হিউমোরাল ইমিউনিটি, এটাও লেখা থাকে ইংলিশে।
তখন বুঝতে হবে যেটা কি। হ্যাঁ, আচ্ছা, এটা তো তাহলে দুটা কথাই শেষ। সামারি হচ্ছে দুটা কথা, সেলুলার ইমিউনিটি দেয় টি লিম্ফোসাইট, হিউমোরাল ইমিউনিটি দেয় বি লিম্ফোসাইট। শেষ। এবার আসো, ওই যে অর্জিত প্রতিরক্ষা যে দুই রকম, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। এটার মানেটা কি? সক্রিয় মানে অ্যাক্টিভ ইমিউনিটি, আর অক্রিয় মানে প্যাসিভ ইমিউনিটি। তো সক্রিয় আর অক্রিয় অর্থ কি? প্রথমে এটা খুব ভালো করে বুঝে নিতে হবে, কারণ বেসিকটা মাথায় রাখতে পারলে, বেসিকটা বুঝে নিতে পারলে উদাহরণ মুখস্থ না করলেও চলবে। এটা খুব উলটপালট হয়, এবং এটা এমন একটা জিনিস, তুমি যদি মেডিকেলে চান্স পাও ইনশাআল্লাহ, তোমাকে আবার এটা টিচারকে বলতে হবে। শুধু বুঝতে হবে এমনটা না, এটা বলতেও হবে একদিন তোমাকে ভাইভাতে। হোয়াট ইজ অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে? খুবই সহজ। আমি দুটা উপায় বলি, তোমরাই ডিসিশন নিবা। ধরো, আমি এমন কিছু করলাম, এমন কিছু দিলাম তোমার শরীরে, যার ফলে তোমার শরীর অ্যান্টিবডি তৈরি করলো, এটা একটা ইমিউনিটি। আর আমি বাইরে থেকে অ্যান্টিবডি তোমার শরীরে পুশ করে দিলাম, এটা একটা প্রক্রিয়া হলো। তো বলো তো অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা? তোমার শরীরে জীবাণু থেকে অ্যান্টিবডি তৈরি হয়েছে এটা, নাকি বাইরে থেকে রেডিমেড অ্যান্টিবডি দিয়েছে ওইটা? অ্যাক্টিভ ইমিউনিটি কোনটাকে বলবা? তোমরা আগে গেস করো, তারপরে আমি বলছি। তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এটা একটা উপায়। আর তোমাকে আমি সরাসরি অ্যান্টিবডি, রেডিমেড অ্যান্টিবডি দিয়ে দিয়েছি, এটা একটা উপায়। অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা? আচ্ছা, রাইয়ান বলছে রেডিমেড, মানে বাইরে থেকে রেডিমেড অ্যান্টিবডি তোমার শরীরে দিয়েছি। আচ্ছা, উল্টা হয়েছে। সেটা হচ্ছে তোমার শরীরে যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি ভাইয়া। হ্যাঁ, আর যা এটা বাইরে থেকে তোমাকে দিয়েছি, ওটা হলো প্যাসিভ ইমিউনিটি। কি অ্যাক্টিভ কেন? কারণ তুমি এটা তৈরি করেছো, তোমার শরীরে এটা তৈরি হয়েছে। আর প্যাসিভটা প্যাসিভ কেন? কারণ ওটা তুমি তৈরি করো না, ওটা তোমার কেউ ক্রেডিট নাই, ওটা তুমি বাইরে থেকে পাইছো। ঠিক আছে? আমরা যে সুন্দর, এই সৌন্দর্যের ক্রেডিট কি আমাদের? আমাদের না তো, এটা বাবা মার আর আল্লাহ তালার। বাবা মা সুন্দর দেখে আমি সুন্দর হয়েছি, আল্লাহ তালা চেয়েছে জন্য আমি সুন্দর হয়েছি, তাই না? নিজের কোনো ক্রেডিট নেই। যাই হোক, তো অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, আর প্যাসিভ ইমিউনিটি হলো তুমি বাইরে থেকে রেডিমেড অ্যান্টিবডি পাবা। এরপরে চলে আসলো প্রাকৃতিক অথবা কৃত্রিম। প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক মানে হচ্ছে তোমার শরীরে আপনা আপনি অ্যান্টিবডি তৈরি হবে। আর কৃত্রিম মানে হলো আপনা আপনি তৈরি হয় নাই, ওটা আমরা ইচ্ছা করেই ব্যবস্থা করেছি, তারপরে তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা আগে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, একটা ব্যবস্থা গ্রহণ করেছি, তারপরে আমার শরীর অ্যান্টিবডি তৈরি করেছে, এটাকে বলে কৃত্রিম। তো প্রাকৃতিক সক্রিয়টা কি জিনিস দেখো ভাইয়া, আমার প্রতিদিনের কর্মতালিকায়, হ্যাঁ, ম্যাক্সিমাম দিনেই যেটা হয়, সেটা হচ্ছে সকালবেলা উঠে হসপিটালে যেতে হয়। হসপিটাল হচ্ছে শহরের যত সব অসুস্থ মানুষ, সেই মানুষদের আড্ডাখানা, আখড়া। সবাই সেখানে গিয়ে ভিড় করে, হাজার হাজার বিভিন্ন অসুখে আক্রান্ত মানুষ ঘোরাফেরা করছে হসপিটালে। তো তোমাদের কি মনে হয়, হসপিটাল কি মানে জীবাণু দ্বারা পরিপূর্ণ একটা জায়গা, নাকি জীবাণুহীন পরিচ্ছন্ন একটা জায়গা? কি? হসপিটাল হইতেছে জীবাণু দ্বারা পরিপূর্ণ একটা জায়গা, তাই না? হাজার রকমের জীবাণু এখানে আসে, মানুষের মাধ্যমেই আসে। আচ্ছা, এবার একটা কথা বলি। তোমরা বলো তো, দুইটা ছেলে আছে, একটা ছেলে হচ্ছে খুব বড়লোক বাবা মায়ের ছেলে, হ্যাঁ, মাটিতে পাই ফেলে না এরকম, সব সময় গাড়িতে অথবা বাড়িতে এরকম। আরেকটা বস্তির ছেলে, রেল লাইনের পাশে কোনো মতো মাটিতে আহ, ছোট্ট ঘরে থাকে, ওই সকালবেলা ওই রেল লাইনেই গড়াগড়ি করে, ওখানেই খাচ্ছে, ওখানেই ঘুমাচ্ছে, ঠিক নাই। বলো তো কার ইমিউনিটি বেশি, বস্তির ছেলের না বড়লোকের আলালের ঘরের দুলালের? ইমিউনিটি কার বেশি? আচ্ছা, বস্তির ছেলের ইমিউনিটি বেশি। তাহলে ভবিষ্যতে কারে বিয়ে করবা বলো? আচ্ছা, যাই হোক, বস্তির সেলের ইমিউনিটি বেশি, কারণ কি? কারণ তুমি তোমার জীবনে যত বেশি জীবাণুকে ফেস করবা, তোমার শরীরে তত বেশি অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিজেন ঢুকলেই অ্যান্টিবডি তৈরি হয়, আপনা আপনি তো তৈরি হয় না। হ্যাঁ, অ্যান্টিবডি বলবে, আরে আমি কার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হব? আমাকে তো আগে জীবাণুটা লাগবে, তাই না? তারপর না আমি তৈরি হব। তো বড়লোকের মানুষের বাচ্চার তো শরীরে জীবাণুই ঢোকে নেই, ওর অ্যান্টিবডি তৈরি হবে কিভাবে? তাই না? কিন্তু গরিবের বাচ্চার শরীরে অনেক অ্যান্টিবডি আছে। তাহলে এখন দেখো, ন্যাচারালি কিন্তু এই বাচ্চাটা অ্যান্টিবডি গুলো পেয়ে যাচ্ছে। হ্যাঁ,
তো আমি যে প্রতিদিন কাজে যাচ্ছি, যেতে হবে, প্রকৃতির নিয়ম, সবাই কিছু না কিছু কাজ করে, আমিও করছি। প্রতিদিন হসপিটালে গিয়ে চেয়ারে বসতেছি, আশেপাশে অনেক মানুষজন যাওয়া আসা করছে, অনেক জীবাণু, না চাইতেও দু একটা জীবাণু আমার শরীরে ঢুকে যাচ্ছে। এবং এই যে জীবাণু ঢুকে যাচ্ছে, এই জীবাণুর বিরুদ্ধে আমার শরীর অ্যান্টিবডি তৈরি করছে আমার অজান্তেই। আমি অসুস্থ হচ্ছি না, অল্প স্বল্প দু একটা জীবাণু ঢুকলে অসুস্থ হয় না মানুষ, কিন্তু এই যে জীবাণুটা ঢুকছে এবং আমার শরীরে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। কেন এটাকে প্রাকৃতিক সক্রিয় বলবো? প্রথম কথা হচ্ছে, এটা আমি ইচ্ছা করে কিছু করিনি, আমি যাই বসি তাতেই হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার শরীরে জীবাণু প্রবেশ করে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাই এটা সক্রিয়। তাহলে এটা প্রাকৃতিক এবং এটা সক্রিয়। তো এই যে বলেছে, দেখো হাসপাতাল বা ক্লিনিকে যে ইনফেকশন গুলো হয় মানুষের, দীর্ঘদিন যারা হাসপাতালে আছে, ওদের এই ধরনের প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটা মানুষের অনেকদিন থাকে বা আজীবনও থাকতে পারে। কৃত্রিমটা পড়ো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। কৃত্রিম হচ্ছে, তুমি টিকা কেন্দ্রে গেলা, তারপর তোমাকে টিকা দেওয়া হলো, টিকার মাধ্যমে তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে এই যে টিকা দিলাম ইচ্ছা করে, তাহলে এটা কৃত্রিম ব্যাপার, তাই না? কিন্তু অ্যান্টিবডি তোমার শরীরই তৈরি করলো, তাহলে এটা একটা সক্রিয় প্রতিরক্ষা। তাহলে টিকা দেওয়ার মাধ্যমে যে অ্যান্টিবডি পাচ্ছ, এটা কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। তাহলে পরীক্ষার জন্য তুমি এটা বোঝো কিনা এটা মনে না রাখলেও চলবে, পরীক্ষায় যেটা আমি চাই মনে রাখতে হবে, হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ কি ধরনের প্রতিরক্ষা? প্রাকৃতিক সক্রিয়। কেন প্রাকৃতিক? কারণ এটা মানুষ যারা হাসপাতালে থাকে ওদের এমনি হয়ে যায়। আর সক্রিয় কেন? কারণ এটা নিজের শরীরে তৈরি হচ্ছে। আর ভ্যাকসিনেশন, এটা কি ধরনের প্রতিরক্ষা? এটা হচ্ছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। কারণ এটাতে ভ্যাকসিনটা আর্টিফিশিয়াল একটা জিনিস, ন্যাচারাল কোনো জিনিস না এটা, এবং এটা দিলে তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, তাই এটাকে আমরা বলছি আহ, কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। এবং ভ্যাকসিনেশনে কিভাবে সক্রিয় প্রতিরক্ষা হয় বা ভ্যাকসিন দিলে কি হয়, আচ্ছা আমরা কি এটা আলোচনা করেছিলাম যে করোনা ভ্যাকসিন কিভাবে কাজ করে বা কোন একটা ভ্যাকসিন কিভাবে শরীরে অ্যান্টিবডি তৈরি করে? তোমরা কি জানো ভাইয়াপুরা? ভ্যাকসিন নিয়ে আমাদের আজকে পড়া আছে। আচ্ছা, তাহলে ভ্যাকসিন কিভাবে, কি কি মূল নীতি? যে জীবাণুর বিরুদ্ধে আমরা প্রতিরোধী হতে চাই, যে জীবাণুর বিরুদ্ধে আমরা অ্যান্টিবডি তৈরি করতে চাই, সেই জীবাণুই তোমার শরীরে দিয়ে দেওয়া হবে। ধরো করোনা জীবাণু তোমার শরীরে দিয়ে দেওয়া হলো, তাই না? তাহলে তোমার শরীর হয়তো বা অসুস্থ হয়ে পড়তে পারে একটু, কিন্তু তোমার শরীর ওই যে করোনা জীবাণুটা দেখে ফেললো, জীবাণুটা দেওয়ার আগে ওটাকে আগে অনেক দুর্বল করে দেওয়া হয়, কোনো সময় মেরে ফেলে তোমার শরীরে ঢুকায় দেওয়া হয়, এবং ও তোমার অসুখ সৃষ্টি করতে পারে না ম্যাক্সিমাম টাইমেই, কিন্তু তোমার শরীর ওকে শত্রু মনে করে ওকে তো মেরে ফেলেই, সাথে ও যেন ভবিষ্যতে আবার আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থাও করে রাখে। এটাই হচ্ছে ভ্যাকসিন। তো এরপরে আসো অক্রিয় প্রতিরক্ষা। অক্রিয় আবার দুই রকম হয়, একটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয় আর একটা হচ্ছে কৃত্রিম অক্রিয়। প্রাকৃতিক অক্রিয় কি? তুমি বাইরে থেকে রেডিমেড অ্যান্টিবডি পাচ্ছ, এবং সেটা ন্যাচারালি পাচ্ছ। সেটা কি হতে পারে? অমরা বা কলস্ট্রামের মাধ্যমে। অমরা কিন্তু প্লাসেন্টা, কলস্ট্রাম হচ্ছে শালদুধ। তো আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন মার বডি থেকে অ্যান্টিবডি অমরার মাধ্যমে আমাদের শরীরে ঢুকেছে। আমরা মায়ের কাছ থেকে রেডিমেড অ্যান্টিবডি পেয়ে গেছি, এবং এটা ন্যাচারাল ব্যাপার, তাই এটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। এছাড়াও জন্মের পরে যখন মায়ের বুকের দুধ খেয়েছি, সেই দুধেও, যেটাকে আমরা শাল দুধ বলি, মায়ের বুকের প্রথম 1 সপ্তাহের দুধকে বলা হয় শাল দুধ। এটা অনেক বেশি অ্যান্টিবডিতে পরিপূর্ণ, অনেক বেশি পুষ্টিতে পরিপূর্ণ। এই যে মায়ের মাতৃদুগ্ধে যে অ্যান্টিবডি, সেটাও তুমি ন্যাচারালি পাচ্ছ। এই কারণে এই দুইটা অ্যান্টিবডি বা এই দুই ধরনের প্রতিরক্ষাকে আমরা বলবো প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। কেন প্রাকৃতিক? কারণ এই পুরো ব্যাপারটা ন্যাচারাল। কেন অক্রিয়? কারণ এখানে তুমি অ্যান্টিবডি তৈরি করো নাই, তুমি অ্যান্টিবডি পেয়েছো। এবার আসো কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। এটা কিরকম? ধরো তুমি আর আমি, হ্যাঁ, তুমি, তুমিও করোনা আক্রান্ত, আমিও করোনা আক্রান্ত, কিন্তু আমি 10 দিনের মধ্যে ভালো হয়ে গেছি, তুমি বিপদে পড়ে গেছো, তোমার শরীর খুবই খারাপ হয়ে গেছে, তুমি
বেশ মুমূর্ষু অবস্থায় চলে গেছো, মরেও যেতে পারো এরকম একটা অবস্থা। ট্রিটমেন্ট যা দেওয়া সম্ভব ছিল সব দেওয়া হয়েছে, তোমার শরীর আসলে রেসপন্স করতে পারছে না। এখন তোমাকে বাঁচাবো আমরা কিভাবে? একটা উপায় আছে, অনেক উপায়ের মাঝে এটা একটা উপায়। সেটা হচ্ছে যে যেহেতু তুমি সুস্থ হতে পারছো না, আমরা ধরেই নিচ্ছি তোমার অ্যান্টিবডি তৈরি হয় নাই, তোমার ইমিউনিটি এতটা শক্তিশালী না, যার কারণে তুমি অসুস্থই হয়ে আছো, এখনো সুস্থ হওনি। অপরদিকে আমি 10 দিনে সুস্থ হয়ে গেছি, তার মানে আমার শরীরে এই করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডি জীবাণুর বিরুদ্ধে ফাইট করেছে, এবং আমি বিজয় লাভ করেছি। হ্যাঁ, তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু তুমি অবস্থা তোমার খারাপ, মুমূর্ষু, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার শরীর থেকে কিছু রক্ত নেওয়া যেতে পারে, সেই রক্ত থেকে অ্যান্টিবডি আলাদা করা যেতে পারে, এবং সেই অ্যান্টিবডি তোমার শরীরে পুশ করে দেওয়া যেতে পারে। আমার রক্তের রক্তরস নিয়ে যেখানে অ্যান্টিবডি অবস্থান করে, সেই রকম কিছু রক্তরস তোমার বডিতে দিয়ে দিলাম, তুমি রেডিমেড কিছু অ্যান্টিবডি পেয়ে গেলা। না, তাহলে এটা একটা কৃত্রিম ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা একটা কৃত্রিম ব্যাপার। এবং আহ, এই কৃত্রিম ব্যাপারটা কিন্তু আহ, অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে, কারণ তুমি এখানে অ্যান্টিবডি পাচ্ছ, আমি তোমাকে অ্যান্টিবডি দিলাম, তুমি তৈরি করো নাই। এই যে দেখো, এটা করোনার টাইমে কিন্তু এটা হয়েছে, প্লাজমা থেরাপি নাম শুনেছিলে তোমরা, প্লাজমা থেরাপির? ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, তাহলে এখন ধরি, তোমরা বলো, আমাকে বলো জিনিসটা বুঝছো কিনা। অপশন চারটা: প্রাকৃতিক, সক্রিয়, কৃত্রিম, সক্রিয়। প্রাকৃতিক, অক্রিয়, কৃত্রিম, অক্রিয়। আমি বলবো, তোমরা বলবা যে উত্তর কোনটা হবে। উম আচ্ছা, তো প্রথমেই আমি একটা ধরি, সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন দিলে কোন প্রতিরক্ষা পাবা? বলো, এক, দুই, তিন নাকি চার? প্রথমেই দেখো ভ্যাকসিনটা কি প্রাকৃতিক নাকি কৃত্রিম, এটা ডিসিশন নেওয়ার পরে, এটা দিলে তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে নাকি তুমি অ্যান্টিবডি পাচ্ছ? তাহলে এটা প্রথম কথা হচ্ছে এটা কৃত্রিম, এবং এখানে তুমি অ্যান্টিবডি তৈরি করছো, তুমি তোমার শরীরে তৈরি হচ্ছে, এটা সক্রিয়। তাহলে ভ্যাকসিনেশন হচ্ছে 2 নম্বরটা হবে। হ্যাঁ, আচ্ছা, শাল দুধ, কলোস্ট্রাম বা শাল দুধ, এটা কি ধরনের প্রতিরক্ষা? এটার মাধ্যমে আমরা কি ধরনের প্রতিরক্ষা পাই? প্রথম কথা, মায়ের বুকে দুধ খাওয়া এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার, তাই না? প্রাকৃতিক ব্যাপার। এবং শাল দুধ খাইলে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয় নাকি তুমি অ্যান্টিবডি পাও? সাদিয়া, হ্যাঁ, শাল দুধের মধ্যে অ্যান্টিবডি আছে, তুমি সেই অ্যান্টিবডিটা পাও, তাহলে এটা অক্রিয়, নট সক্রিয়। তাহলে উত্তর তিন। ঠিক আছে, আচ্ছা, এবার আসো, তুমি হসপিটালে চাকরি করো, এবং হসপিটালে তোমাকে প্রতিদিন যেতে হয়, ওইখানে কিছু সময়ে ইনফেকশন হয়ে তোমার অ্যান্টিবডি তৈরি হয়, এটা কি ধরনের প্রতিরক্ষা? সাদিয়া উল্টা বুঝছে, এই জন্য উল্টা পাল্টা দেখছো, না বুঝলে সব উল্টা উল্টা উত্তর আসতেছে। দেখো, প্রথম কথা হচ্ছে আমি হসপিটালে যাচ্ছি, এটা আমার কর্মক্ষেত্র, এটা আমার ন্যাচারাল একটা ব্যাপার। হ্যাঁ, এবং হসপিটালে গিয়ে যে জীবন আমার হচ্ছে, এটার ফলে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাহলে এটা একটা সক্রিয় প্রতিরক্ষা, তাহলে এটা প্রাকৃতিক সক্রিয়। এবার আসো, শেষ, তাহলে তোমার শরীরে আমি
তুমি এমন অসুস্থ যে বাঁচবাই না, আমি বাইরে থেকে অ্যান্টিবডি কালেক্ট করে এনে তোমার শরীরে ঢুকাই দিছি। তাহলে এটা কি ধরনের প্রতিরক্ষা? বা প্লাজমা থেরাপি, এটা হচ্ছে 4 নম্বরটা। হ্যাঁ, কৃত্রিম ভাবে দেওয়া হচ্ছে এবং এখানে অ্যান্টিবডি সরাসরি ঢুকাই দেওয়া হচ্ছে, তাই এটা হচ্ছে অক্রিয়। ওকে, ঠিক আছে। এরপরে আসো অর্জিত প্রতিরক্ষার ধাপ। অর্জিত প্রতিরক্ষার বেশ কয়টা ধাপ আছে, এগুলো মুখস্থ করার লাগে না, দু একটা জিনিস জাস্ট বুঝে নিব। হ্যাঁ, এগুলো সিরিয়ালি বেশ কিছু জিনিস দেওয়া আছে। প্রথমেই দেখো, এগুলো ইংলিশেই ভালো পড়া, বাংলা করতে গিয়ে একটু অদ্ভুত বাংলা হয়ে গেছে। যখন তোমার শরীরে একটা জীবাণু প্রবেশ করে, তখন তোমার শরীর কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে। প্রথমেই দেখো, আগে চিনতে হবে যে যে জিনিসটা তোমার শরীরে প্রবেশ করেছে, তোমার শরীরে তো ভাইয়া বিলিয়ন, বিলিয়ন না তো ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ। And এই কোষগুলা কি সবাই সবাইকে চিনে? এত কি সহজ চেনা? তুমি দেশের সব মানুষকে চেনো? চেনো না তো, তাই না? তাহলে কিভাবে চিনবা? ধরো বিদেশে গেছো, এখানে কিছু বাংলাদেশিও আছে, চিনবা কিভাবে? ধরো একটা আইডি কার্ড আছে, আইডি কার্ডে লেখা আছে যে কে দেশি আর কে বিদেশি, কে বাংলাদেশি, এটা লেখা আছে। তাহলে আইডি কার্ড দেখলেই সহজে চেনা যাবে যে এটা বাংলাদেশি। ঠিক এরকম ভাই আমাদের শরীরের প্রত্যেকের শরীরের প্রত্যেকটা কোষের একটা আইডি কার্ড আছে। আইডি কার্ডের নাম হলো মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা সব কোষেরই থাকে, এবং এইটা থাকার কারণে আমার শরীরের প্রত্যেকটা কোষ আমার শরীরের প্রত্যেকটা কোষকে চিনতে পারবে। ওরা নিজেদের মধ্যে ফাইট করবে না, নিজেরা নিজেদেরকে শত্রু মনে করবে না। কিন্তু তোমার শরীরের কোষ যদি আমার শরীরে চলে আসে, তাহলে ওকে কিন্তু খুব সহজেই ধরে ফেলবে। হ্যাঁ, যেহেতু ওর আইডি কার্ড নাই। তো প্রথম কথা হচ্ছে যে এই আইডি কার্ডটা একটু তোমাকে জানতে হবে। মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এটা একটা প্রোটিন। এটা থাকে একই একই শরীরের সবারই একই রকম থাকে, ফলে ওরা সহজেই চিনতে পারে যে কে ওদের নিজেদের সদস্য। ঠিক আছে, আচ্ছা। এই পরিচয় নাই, এই আইডি কার্ড নাই, এরকম একটা জিনিস যদি তোমার শরীরে প্রবেশ করে, তাহলে তোমার শরীর সেটাকে একটা থ্রেট হিসেবে গণ্য করে এবং প্রতিরক্ষার সূত্রপাত হয়। এটা তোমার শরীরে ঢুকেছে মানে প্রথম প্রতিরক্ষা স্তর ফেইল্ড, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ফেইল্ড, তাই তো সে ঢুকতে পারছে। হ্যাঁ, এখন তৃতীয় প্রতিরক্ষা স্তর অ্যাক্টিভ হবে। তাহলে এই জন্য এটাকে বলছে থ্রেট, বা বাংলা লিখছে ভীতি। তাহলে একটা অপরিচয়হীন, হ্যাঁ, পরিচয়হীন একটা বস্তু যখন তোমার শরীরে প্রবেশ করে, তখন সেটা তোমার জন্য একটা থ্রেট। এখান থেকে আইডি কার্ডের নামটা মনে রাখিও। এরপরে আসো সন্ধান বা ডিটেকশন। হ্যাঁ, একটা জীবাণু ঢুকেছে, ও ধরা পড়ছে। ও যে একাই ঢুকছে এমন কি কোনো কথা আছে? 10 কোটিও তো ঢুকতে পারে, তাহলে অন্যদেরকে খুঁজে বের করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সমাজে সন্ত্রাসী আছে, চোর আছে, ডাকাত আছে, তুমি জানো, বাট খুঁজে তো পাচ্ছ না। খুঁজে না পাইলে চলবে? ওরা তো অরাজকতা সৃষ্টি করেই যাবে। তাহলে ওকে খুঁজে বের করতে হবে। বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেরকম জীবাণু প্রবেশ করলে সেটাকে ধরে বের করাটা গুরুত্বপূর্ণ। এই কাজটা করে কে? ম্যাক্রোফেজ। ঠিক আছে, ম্যাক্রোফেজ এই সন্ধানের কাজটা করে। আচ্ছা, সতর্ক। সন্ধান হলেই হবে, মানে সন্ধান করলেই হবে শুধু? তোমাদের এলাকার গ্রুপে জানাই দাও যে আমরা এখানে গত রাতে দুটা চোর দেখছি। হ্যাঁ, আমাদেরকে ধরতে আসছিল, আমরা পালাই গেছি, চোরও পালাই গেছে। হ্যাঁ, আপনারা সবাই সতর্ক থাকবেন, রাতের বেলা সাবধানে যাবেন। এইভাবে তোমার শরীরে যদি জীবাণু ঢোকে, তাহলে ওকে ধরতে তো একদল ছুটবে, আরেক দল কি করবে, সারা শরীরে সতর্কতা জারি করে দেবে যে সবাই সাবধান, শরীরে জীবাণু ঢুকছে। ঠিক আছে, এই সাবধানতার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। তোমরা জানো ইমিউন তন্ত্রের প্রধান কোষ কিন্তু হেলপার টি কোষ। ঠিক আছে, আচ্ছা। এখানে দেখো একটা কথা আছে, অ্যান্টিজেন উপস্থাপক কোষ বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ম্যাক্রোফেজ, বি কোষ, ডেনড্রাইটিক কোষ, এই তিনটার নাম পড়বা। এই তিনটা কি জিনিস? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে কি? মনে করো তোমরা এখানে যারা আছো, আমি তোমাদেরকে শিখাই দিছি চোর দেখতে কেমন। তুমি এবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, দেখছো যে আরে ভাইয়া যেভাবে বলছো ওইরকমই তো মিলে গেল, তাহলে এটা নিশ্চয়ই চোর। ওরে ধরে তুমি আমার কাছে নিয়ে এসো, নিয়ে এসে বলে যে ভাইয়া দেখেন চোর ধরে নিয়ে এসেছি। তো অ্যান্টিজেন হচ্ছে আমাদের শরীরের চোর। এবং তিনটা কোষ হচ্ছে তোমরা যারা চোর ধরার কাজে নিয়োজিত। তিনটা কোষ কারা? ম্যাক্রোফেজ একটা,
বি কোষ একটা, ডেনড্রাইটিক কোষ একটা। এই তিনটা কোষ এরা অ্যান্টিজেনকে পাইলে ধরে হেডকোয়ার্টারে নিয়ে যায়, এবং এই জন্য এদেরকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। মেডিকেলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যে ক্লাস টেস্ট হবে তোমাদের অ্যাডমিশনের সময়, এই কোশ্চেন মাস্ট থাকবেই। নিচের কোনটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নয় বা এপিসি নয়, তখন এই তিনটা অপশন থাকবে: ম্যাক্রোফেজ, বি কোষ, ডেনড্রাইটিক কোষ, টি কোষ। ঠিক আছে, তাহলে টি কোষ কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না। ওকে, ঠিক আছে। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল জিনিসটা বুঝছো, এটাই আসে পরীক্ষায়, এখানে আর তেমন কিছু লাগবে না। এরপরে দেখো অ্যালার্ম বাজবে, শরীরে সবাই সতর্ক হয়ে যাবে। নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ, যে ধরনের জীবাণু প্রবেশ করেছে ওকে ধরতে পারলে ওর জন্য যে ধরনের অ্যান্টিবডি দরকার সে ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমাদের শরীরে 100 মিলিয়নেরও বেশি বা 10 কোটির বেশি লিম্ফোসাইট ক্লোন রয়েছে। লিম্ফোসাইট ক্লোন কি জিনিস ভাই? এই লিম্ফোসাইট ক্লোন থেকে অ্যান্টিবডি তৈরি হয়। এক একটা লিম্ফোসাইট ক্লোন থেকে এক একটা অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে 10 কোটি এর বেশি লিম্ফোসাইট ক্লোন থেকে 10 কোটির বেশি ধরনের অ্যান্টিবডি তৈরি হতে পারবে। ধরনের সংখ্যা কিন্তু 10 কোটি না, 10 কোটি ধরনের অ্যান্টিবডি তৈরি হতে পারবে। তার মধ্যে একটা অ্যান্টিজেনের নাম ধরি আমি, ধরো ভ্যারিসেলা জুস্টার বা চিকেন পক্সের ভাইরাসের নাম ভ্যারিসেলা জুস্টার, এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে একটা লিম্ফোসাইট ক্লোন। তাহলে এরকম 10 কোটি জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতা আছে আমাদের শরীরের। তোমার 70-80 বছরের জীবনে 10 কোটিরও বেশি রকমের জীবাণু তোমার শরীরে প্রবেশ করবে, এটা মোটামুটি অসম্ভব। ঠিক আছে, প্রতিদিন যদি 1000 রকমেরও জীবাণু ঢোকে, তবুও এত বেশি জীবাণু তোমার শরীরে ঢোকার সুযোগ পাবে না। ঠিক আছে, 1000 জীবাণু তো প্রতিদিন ঢুকবে, এটা তো ইম্পসিবল ব্যাপার। 1000 রকমের জীবাণু। ঠিক আছে, তো এটা মনে রাখিও যে আমাদের 10 কোটিরও বেশি লিম্ফোসাইট ক্লোন রয়েছে, এবং সেখানে দুটা কোষ তৈরি হয়, একটা অ্যান্টিবডি তৈরি করে, একটা স্মৃতি কোষ তৈরি করে। আচ্ছা, এরপরে এগুলো লাগবে না। অতন্দ্র প্রহরা, একটা রোগে আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে গেলা, বাকিটা জীবন যে অ্যান্টিবডি গুলো তৈরি হলো, এরা বাকিটা জীবন তোমাকে পাহারা দিয়ে রাখবে, যেন তুমি এরকম অসুখে আবার আক্রান্ত না হও। ঠিক আছে, পারে, অনেক সময় পারে না। একটা কথা মনে রাখবে ভাই, ইমিউনোলজি বা ইমিউনিটি অনেক ইম্পর্টেন্ট এবং জটিল একটা জিনিস। তোমরা খুবই সহজ ভাবে পড়ছো, এই যতটা সহজে আমরা পড়ছি জিনিসগুলো কিন্তু এতটাও সহজ না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসলে এখানে একটা কথা আছে, সেগুলো একটু তোমাদেরকে বোঝাই। একটা হচ্ছে মুখ্য সাড়া বা প্রাইমারি রেসপন্স, একটা হচ্ছে গৌণ সাড়া বা সেকেন্ডারি রেসপন্স। ধরো তোমার চিকেন পক্স এর জীবাণু তোমার শরীরের ভেতরে প্রবেশ করেছে এবং তোমার শরীরে চিকেন পক্স দেখা দিল। ঠিক আছে, এবং তুমি দেখলে যে তোমার সারা শরীর চুলকাচ্ছে, উম, ছোট ছোট গুটি উঠেছে, চুলকাচ্ছে, তুমি জ্বর আসছে, অসুস্থ হয়ে পড়ছো, 1 সপ্তাহ এরকম ভুগলা, প্রচন্ড কষ্ট হলো। 1 সপ্তাহ পরে সুস্থ হয়ে গেলা। ঠিক আছে, কেন সুস্থ হইলে? কারণ তোমার এই 1 সপ্তাহ ব্যবধানে তোমার ইমিউনিটি সিস্টেম এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে, তাদের মধ্যে ফাইট হয়েছে, ফাইটে তুমি জিতেছো, জীবাণুরা হেরে গেছে, তুমি সুস্থ হয়ে উঠলা। এটা হচ্ছে মুখ্য সাড়া বা প্রাইমারি রেসপন্স। তো বলো তো, প্রাইমারি রেসপন্স কি খুব দ্রুত হয় নাকি সময় লাগে? এটা কি খুব দ্রুত হয় নাকি এটাতে সময় লাগে? সময় লাগে, তাই না? রেসপন্স করতে সময় লাগে, 7 দিন, 10 দিন, 28 দিন, এরকম সময় লাগে। ঠিক আছে, আর যখন তুমি প্রথমবার আক্রান্ত হয়ে গেছো, ধরো আমার কথা বলি, আমার চিকেন পক্স হয়েছিল, তখন আমি ক্লাস 3-তে পড়ি। তারপর আমি সুস্থ হয়েছি, এবং সুস্থ হওয়ার সময় আমার শরীরে কিন্তু কিছু স্মৃতিকোষ তৈরি হয়েছে, যারা আমার এই যে চিকেন পক্সের জীবাণুটাকে নকশায় করে একে রেখে দিছে, মেমোরিতে রেখে দিছে। ভবিষ্যতে ধরো আজকে বিকেলে এরকম একটা জীবাণু আমার শরীরে প্রবেশ করছে, এরকম একটা না, 1000 জীবাণু আমার শরীরে প্রবেশ করছে বিকেল বেলা, এবং জীবাণুগুলো যখন কাজ শুরু করবে, তখন আমাদের শরীর ওকে ধরতে পারছে, ধরে চিনে ফেলছে যে আরে এই তো সেই জীবাণু যেটা আমার ক্লাস 3-তে আমাকে চিকেন পক্সে আক্রান্ত করছিল। যখনই চিনতে পারছে, মেমোরিতে যেহেতু আছে, চিনতে পারছে, তখন সাথে সাথে একে মারার জন্য ওরা বলে যে আরে একে তো এর আগেও মারছিলাম না,
মেশিনটা তো রেডি আছে না, ওটা বের করে নিয়ে আসো। মেশিন বের করতে 2 মিনিটও লাগে না, 2 মিনিটের ব্যবধানে ফায়ার করে সব জীবাণু মেরে ফেলে। তাহলে দেখো সেকেন্ডারি রেসপন্সে কি হলো, তোমার শরীরে জীবাণু ঢুকতেও নাই আর তাকে মেরে ফেলতেও নাই, কোনো সময়ের ব্যবধান নাই এখানে। এটা তাহলে দ্রুত সাড়া দেবে। সেকেন্ডারি রেসপন্স হচ্ছে দ্রুত এবং শক্তিশালী, যেহেতু এখানে আগে থেকেই তোমার অস্ত্র তৈরি, তাই এটা খুব শক্তিশালী ভাবে জীবাণুকে আঘাত করে। তো সেকেন্ডারি রেসপন্স বা গৌণ সাড়া বলা হয় এটাকে। এটা খুব দ্রুত এবং শক্তিশালী। আর মুখ্য সাড়া এটা ধীরে সংগঠিত হয়, মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগে। ঠিক আছে, এই জিনিসটা বুঝছো তো? অনেক সময় এরকম হয়, দেখবা শরীরটা একটু খারাপ লাগতেছে, মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়বো, এই দেখবো আবার ঠিক হয়ে গেছে। তখন সাধারণত দেখা যায় যে সেকেন্ডারি রেসপন্স হয়। আজকে বিকেলে যে আমার শরীরে একটা চিকেন পক্স ভাইরাস ঢুকেছিল, এটা আমি বুঝিও নাই। জাস্ট ইমাজিন, তুমি এটা বুঝবাই না, তোমার শরীর ওই জীবাণুকে মেরে ফেলবে, তোমার বুঝে ওঠার আগেও মেরে ফেলবে। এটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। ঠিক আছে, তো এখানে এরপর আসো, তাহলে সহজাত আর অর্জিত প্রতিরক্ষা শেষ হলো। তোমরা এটা একটু রিডিং পড়বা। সহজ সহজাত প্রতিরক্ষা সারা জীবন থাকে, অর্জিতটাও থাকতে পারে, তবে নর্মালি এটা স্বল্পস্থায়ী হয়, কখনো আবার দীর্ঘস্থায়ী হয় কিছু কিছু ক্ষেত্রে। এটা সবসময় থাকে। এটা উপস্থিতি পরিবেশের উপর নির্ভর করে, কে কোন পরিবেশে বসবাস করছে তার উপর ডিপেন্ড করে অর্জিত প্রতিরক্ষা কত স্ট্রং হবে। হ্যাঁ, সহজাত প্রতিরক্ষার জন্য পূর্বে আক্রান্ত হওয়ার প্রয়োজন নেই, এখানে পূর্বে আক্রান্ত হওয়ার প্রয়োজন আছে। এখানে সহজাত প্রতিরক্ষা অবশ্য এটা তাৎক্ষণিক সাড়া দেয়, অর্জিত প্রতিরক্ষা প্রথমবার সময় লাগে, পরের বার দ্রুত সাড়া দেয়। হ্যাঁ, প্রথমবার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় লাগে। স্মৃতিকোষ, সহজাত প্রতিরক্ষার স্মৃতিকোষ লাগে না, আর অর্জিত প্রতিরক্ষার স্মৃতিকোষ তৈরি হয়। সহজাত প্রতিরক্ষায় কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া নেই, কিন্তু অর্জিত প্রতিরক্ষা অ্যালার্জি হতে পারে। হ্যাঁ, তো এই তো মোটামুটি এগুলো পড়া। এবার আসো আমরা অ্যান্টিবডিতে যাই। অ্যান্টিবডি লাস্ট টপিক, ভ্যাকসিন আর অ্যান্টিবডি। প্রথম কথা হচ্ছে অ্যান্টিবডি জিনিসটা কি, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, স্পেসিফিক ভাবে গ্লাইকোপ্রোটিন। এবং নামের দিক থেকে, রাসায়নিক নামের দিক থেকে এটা হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। আর যেহেতু এই গ্লোবিউলিন প্রোটিনটা ইমিউনিটিতে হেল্প করে, তাই এই ধরনের প্রোটিনকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন বা আইজি। তো লিম্ফোসাইট তোমরা নাম শুনেছো, এটা 3 ধরনের হয়, এখানে 2 ধরনের লেখা আছে, যাই হোক 3 ধরনেরই পড়বা। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার সেল। তো তার মধ্যে বি লিম্ফোসাইটকে তোমরা সবাই চেনো। বি লিম্ফোসাইট থেকে একটা কোষ হয় প্লাজমা কোষ, এটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। সেই প্লাজমা কোষ থেকেই অ্যান্টিবডি তৈরি হয়। প্রতি সেকেন্ডে কয়েক হাজার অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে, দেখছো? সেকেন্ডের ঘটনা, সেকেন্ডেই কয়েক হাজার। এভাবে 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি আমার শরীরে তৈরি হতে পারে, যেটা আমরা এর আগে আলোচনা করলাম যে একটা লিম্ফোসাইট ক্লোন থেকে একটা এক ধরনের অ্যান্টিবডি, এভাবে 10 কোটি লিম্ফোসাইট ক্লোন থেকে 10 কোটি রকমের অ্যান্টিবডি তৈরি হতে পারে। অ্যান্টিবডির স্ট্রাকচারটা আগে ছবিটা দেখো, তাহলে সহজ হবে। অ্যান্টিবডি দেখতে ওয়াই শেপ। অ্যান্টিবডি স্ট্রাকচার দেখেছো? অ্যান্টিবডি গুলো হ্যাঁ, সব এমন ওয়াই এর মতো দেখতে আর কি। আসলে ওর এরকম হওয়ার পেছনে কারণ আছে। তো আসো দেখি অ্যান্টিবডিতে কি কি অংশ আছে। প্রথমেই আছে উম স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল। না, আগে ভারী আর হালকা শৃঙ্খল। এটা দেখো, দেখো ভাইয়া, আহ, এটা অনেক বড় চেইন একটা। প্রোটিন তো পলিপেপটাইড চেইন তোমরা জানো তাই না? তো এগুলো হচ্ছে বড় পলিপেপটাইড চেইন, লম্বা। আর এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট, এটা লম্বা। তো এই বড়গুলা হচ্ছে ভারী শৃঙ্খল, ছোটগুলা হচ্ছে হালকা শৃঙ্খল। তাহলে প্রথমে চেইন, একটা হচ্ছে হ্যাভি চেইন, একটা লাইট চেইন, ভারী শৃঙ্খল, হালকা শৃঙ্খল। তারপরে উম, এখানে আছে স্থায়ী অঞ্চল আর পরিবর্তনশীল অঞ্চল। এই যে এই পাশের যে দুটা অংশ দেখছো, এই জায়গাটা চেঞ্জ হতে পারে, এই জায়গাটা চেঞ্জ হতে পারে, যার কারণে এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। আর তার নিচের এই পার্টটা হলুদ আর পিঙ্ক, এই পার্টটা হচ্ছে স্থায়ী অঞ্চল, এটা কখনোই পরিবর্তন হতে পারে না, এটা ফিক্সড।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্থায়ী অঞ্চল, আর এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। এটা গেল। দুটা চেইনের মাঝে কিছু বন্ধন আছে, এগুলোকে ডাইসালফাইড বন্ড বলে। ডাইসালফাইড বন্ড, ডাইসালফাইড বন্ড, ডাইসালফাইড বন্ড। তোমাদের কি মনে আছে ইনসুলিনে কয়টা ডাইসালফাইড বন্ড থাকে ইনসুলিনে? মনে নাই? ইনসুলিনের দুটা চেইনের মাঝে দুইটা ডাইসালফাইড বন্ড থাকে, এরকম ছিল, মনে আছে? ইনসুলিনে 51টা অ্যামিনো অ্যাসিড থাকে, একটা চেইনে 30টা আর একটাতে 21টা। এভাবে 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে ইনসুলিন তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। তো এই ছিল অ্যান্টিবডির গঠন। আসো আমরা এবার বইতে পড়ি। প্রথম কথা হচ্ছে ভারী এবং হালকা শৃঙ্খল, মনে রাখতে হবে ওজনটা। ভারী শৃঙ্খলের ওজন বেশি, 50 থেকে 70 কিলো ডাল্টন। হালকা শৃঙ্খল 23 কিলো ডাল্টন আণবিক ওজন। ঠিক আছে। ডাইসালফাইড বন্ড থাকে তিনটা, অন্তত তিনটা থাকতে হবে। আচ্ছা, এটা দেখতে কিরকম? ওয়াই আকৃতির, অ্যান্টিবডি দেখতে ওয়াই আকৃতির। স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল বলেছি যে একটা চেঞ্জ হতে পারে, একটা চেঞ্জ হয় না। যে অংশে অ্যান্টিজেন বসে তার নাম প্যারাটপ। এটা তালাচাবির মতো কাজ করে। একটা অ্যান্টিবডি একটা জীবাণুকেই, এক ধরনের জীবাণুর জন্যই রেডি, এবং ওকেই সে ধরতে পারবে। একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে চিকেন পক্সের জীবাণু ধরার জন্য, সে তোমার কোনো ব্যাকটেরিয়াকে ধরতে পারবে না, কিংবা অন্য কোনো ভাইরাসকেও ধরতে পারবে না। এইডস এর ভাইরাস বলো, অন্য যে কোনো ইবোলা বা জিকা, কোনো ভাইরাসকে ধরতে পারবে না। সে শুধু ওই ভ্যারিসেলা জুস্টার চিকেন পক্সের জীবাণুকেই ধরতে পারবে। এইটার নাম প্যারাটপ। তালা চাবির মতো কাজ করে, তালা চাবির মতো। চাবি হচ্ছে প্যারাটপ, আর তালা হচ্ছে অ্যান্টিজেন বা জীবাণু। আচ্ছা, এরপর আসো। এই যে স্থায়ী অঞ্চল, এই অঞ্চলটা, এই অঞ্চলের উপর ভিত্তি করে, এই অঞ্চলের উপর ভিত্তি করে অ্যান্টিবডি 5 রকমের হয়। অ্যান্টিবডি 5 রকম, দেখো। 5 রকম অ্যান্টিবডির নাম কি? আলফা, বিটা নাই, গামা, ডেল্টা, মিউ, এপসাইলন। এই হচ্ছে 5 রকমের অ্যান্টিবডি। অ্যান্টিবডির বেসিক কিছু স্ট্রাকচার আছে, এই যে ইমিউনোগ্লো, এই যে এই নামগুলো আসছে গ্রিক থেকে। এই আলফা অ্যান্টিবডি মানে অ্যান্টিবডি এ, ইমিউনোগ্লোবুলিন এ। তারপরে গামা মানে হচ্ছে অ্যান্টিবডি জি। তারপরে মিউ মানে অ্যান্টিবডি এম। ডেল্টা মানে ডি। এপসাইলন মানে ই। 5 ধরনের অ্যান্টিবডির নাম হলো জি এ এম ই ডি, মনে রাখবে এভাবে। গেমড। ঠিক আছে, 5 ধরনের অ্যান্টিবডি জি এ এম ই ডি। কথা হচ্ছে ভাই, আমরা একটু আগে পড়লাম অ্যান্টিবডি 10 কোটি রকমের হয়, তাহলে এখানে 5 রকমের বলতেছেন। ব্যাপারটা শোনো ভাইয়া, এই যে ইমিউনোগ্লোবুলিন এ, এটা এক ধরনের অ্যান্টিবডি, হ্যাঁ। এটা হলো তার স্থায়ী অঞ্চল, কিন্তু এই জায়গাটা হলো পরিবর্তনশীল অঞ্চল। ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্টিবডি কয়েক কোটি রকমের হতে পারে, এই জায়গাটা চেঞ্জ হয়ে। ধরো কোনোটার গঠনে এরকম আছে, কোনটার গঠনে এরকম আছে, কোনটার গঠনে এরকম আছে, কোনটার গঠনে এরকম আছে। অর্থাৎ এটা হলো বেসিক স্ট্রাকচার, এটা সেম। এটা ইমিউনোগ্লোবুলিন এ, এ অ্যান্টিবডি, কিন্তু ওটা আবার কয়েক শত, কয়েক হাজার রকমের ধরনের হতে পারে। যার কারণে বেসিক অ্যান্টিবডির স্ট্রাকচার 5 হলেও এই পরিবর্তনশীল অঞ্চলের পরিবর্তনের কারণে অ্যান্টিবডি প্রায় 10 কোটি রকমের হতে পারে। এই জিনিসটা বুঝিও, হ্যাঁ। তাহলে অ্যান্টিবডি কয় প্রকার? উত্তর হচ্ছে 5 প্রকার। কিন্তু অ্যান্টিবডি এই 5 প্রকার হলেও, এই 5 রকমের অ্যান্টিবডি কত রকমের অ্যান্টিবডিতে রূপান্তর হতে পারে? 10 কোটি বা 100 মিলিয়ন ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। ঠিক আছে।
এবং যে পদ্ধতিতে এই স্থায়ী 5 রকমের অ্যান্টিবডি থেকে এত ধরনের অ্যান্টিবডি, এত রকমের অ্যান্টিবডি তৈরি হতে পারে, সে প্রক্রিয়াকে বলা হয় ভিডিজে রিকম্বিনেশন, ভ্যারিয়েবল ডাইভার্সিটি জয়েনিং সাবজিন। এই প্রক্রিয়ায় একটা অ্যান্টিবডি থেকে হাজার রকমের অ্যান্টিবডি তৈরি হতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এটা ছিল অ্যান্টিবডির গঠন। আরেকটা জিনিস হচ্ছে জাস্ট কবজা অঞ্চল, হেইনজ রিজিয়ন, এই এই জায়গাটাকে বলা হয় কবজা। এইটুকুই, আর তেমন কিছু নেই। তাহলে এই ছিল অ্যান্টিবডির গঠন। এবং অ্যান্টিবডির গঠনের পরে, অ্যান্টিবডির গঠন তো খুবই অল্প জিনিস, তাহলে আমরা রিপিট রিপিট করি কি কি আছে। ভারী এবং না, একটা হচ্ছে স্থায়ী এবং ঠিক আছে, আচ্ছা, ভারী এবং হালকা শৃঙ্খল আছে। ভারী শৃঙ্খলের ওজন আর হালকা শৃঙ্খলের ওজন পড়বা। এরপরে পড়বা স্থায়ী এবং অস্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল পরিবর্তন হয় না, অস্থায়ী অঞ্চলটা পরিবর্তন হতে পারে অনেক রকম। স্থায়ী অঞ্চলের ভিত্তিতে অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকার। জি, অ্যান্টিবডি জি, অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি এম, ই, ডি। আর কবজা আছে 2টা, ডাইসালফাইড বন্ড আছে 3টা। এই, ঠিক আছে। এবার আসে অ্যান্টিবডির প্রকার ভেদে। এখানে দেওয়া আছে যে কোন রকমের অ্যান্টিবডি কত পরিমাণে আছে আমাদের বডিতে। প্রথম কথা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি আছে 75%, অর্থাৎ সবচেয়ে বেশি আছে। এবং এখান থেকে যেটা লাগবে, এটাই একমাত্র অ্যান্টিবডি যেটা গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে আমাদের শরীরে আসে, অর্থাৎ আমরা এই অ্যান্টিবডিটা মা থেকে পেয়ে আসছি। তোমার শরীরে এখন যত অ্যান্টিবডি জি, সব আম্মু থেকেই প্রথম আসছিল। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাই একমাত্র অ্যান্টিবডি যেটা গর্ভাবস্থায় অমরা অতিক্রম করতে পারে এবং আমাদের শরীরে আসে। আচ্ছা, এরপরে আসো ইমিউনোগ্লোবুলিন এ। এটা আছে 15%, রক্তে টোটাল অ্যান্টিবডির 15% হচ্ছে A। হ্যাঁ, এটা আসে আমাদের মায়ের বুকের দুধে, এটা থাকে এবং দুধ খাওয়ার সময় এটা মা থেকে বাচ্চার শরীরে আসে। পরেও তৈরি হয়, কিন্তু প্রথম আমরা এটা মায়ের শরীর থেকে, মায়ের বুকের দুধের মাধ্যমে পেয়ে থাকি। তো এটা অনেকবার আসে, দেখো এগুলো সব এটা, এই যে 16, 17, 19, 20 বা 21, 22, এগুলো সব এটাই আসছে। মায়ের বুকের দুধের মাধ্যমে কোন অ্যান্টিবডি পেয়ে থাকি আমরা? ইমিউনোগ্লোবুলিন এ। এরপরে এম, এটা অল্প আছে 5 থেকে 10%। তোমরা পড়েছো জিন তত্ত্বতে যে একটা বি পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিকে একটা অন্য ব্লাড গ্রুপ দিলে রক্ত জমাট বেঁধে যাবে। তো যে অ্যান্টিবডিটা রক্ত জমানোর কাজ করবে, সে অ্যান্টিবডিটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। ইমিউনোগ্লোবুলিন এম এই কাজটা করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকায় এই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। ইমিউনোগ্লোবুলিন ডি, এটা খুবই কম, প্রায় 1%। এটা বিজ্ঞানীদের ধারণা যে এটা তেমন একটা কাজ করে না, হালকা পাতলা সক্রিয়করণ করে। ইমিউনোগ্লোবুলিন ই, এটা প্রায় 0.1%, এ নাই বললেই চলে। এটা ভালো জিনিস না, এটা খারাপ। অ্যালার্জিক সাড়াদানে এটা নেতিবাচক ভূমিকা আছে, মানে আরেকটা জিনিস এটা পড়বা যে এটা হিস্টামিন ক্ষরণ করে প্রদাহ সাড়া সক্রিয় করে। ইমিউনোগ্লোবুলিন ই তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বুঝাইছি অ্যালার্জি কি জিনিস। হ্যাঁ, যখন আহ, তুমি ধরো চিংড়ি মাছ খেয়েছো, তোমার ওই চিংড়ি মাছ খাওয়ার যে উপাদান, সেটা তোমার রক্তে মিশে গেছে, এই ইমিউনোগ্লোবুলিন ই গিয়ে ওখানে শোরগোল বাধাই ফেলছে। এই যে এটা কেন এখানে, একে কে আসতে দিল? এই চিংড়ি তো আমার শরীরের জন্য নিশ্চয়ই ভালো না, একে কে এখানে ঢুকতে দিছে? ও গিয়ে হুদায় ওটার সাথে ফাইট করবে এবং তোমার শরীর জ্বলবে, চুলকাবে, লাল হবে। এটা হচ্ছে অ্যালার্জি। এই অ্যান্টিবডি কাজের কাজ করে না, অকাজ করে বেশি। এই জন্য এটাকে বলা হচ্ছে নেতিবাচক প্রভাব আছে এর। তারপরে বিভিন্ন আর্থ্রাইটিস বলে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, সন্ধিবাত, এইটার জন্য এই অ্যান্টিবডি দায়ী বলে ধারণা। তাহলে 5 রকমের অ্যান্টিবডি আছে, নাম পড়বা, কাজ পড়বা, এবং কোনটা কোথা থেকে আমরা পাই সেটা ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমাদেরকে মনে আছে বলো তো ভাই, অমরা থেকে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? প্লাসেন্টা পার হয়ে কোন অ্যান্টিবডি আমাদের শরীরে আসে? হুম, জি। আর মায়ের বুকে দুধের মাধ্যমে আমরা কোন অ্যান্টিবডি পেয়ে থাকি?
এ। ঠিক আছে। ঠিক আছে, এবার আসো অ্যান্টিবডির কার্যপদ্ধতিতে যাই। অ্যান্টিজেনের, আচ্ছা, অ্যান্টিবডি কিভাবে কাজ করে সেটা, তাই তো? দেখো, প্রথম কথা হচ্ছে যে অ্যান্টিবডি একটা প্রোটিন সে জীবাণু ধ্বংস করে, কিন্তু একটা নির্দিষ্ট উপায় করে না, হাজারটা উপায় আছে। তো প্রথমে তিন ভাগে ভাগ করা হয়। সরাসরি তারা অ্যান্টিজেনকে আক্রমণ করতে পারে, ব্যাকটেরিয়া বা ভাইরাসকে আক্রমণ করতে পারে, অথবা কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয় করার মাধ্যমে ওরা কাজ করতে পারে। তোমাদের মনে আছে কমপ্লিমেন্ট প্রোটিন কত ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে তৈরি? শরীরের প্লাজমা প্রোটিনের কত রকমের প্রোটিন নিয়ে এই কমপ্লিমেন্ট সিস্টেমটা গঠিত হয়? প্রথম ক্লাসের পড়া ছিল। সহজ একটা সংখ্যা, 20। 20 ধরনের প্লাজমা প্রোটিন, হ্যাঁ, 20 ভাই। 20 ধরনের প্লাজমা প্রোটিন মিলে কমপ্লিমেন্ট সিস্টেম তৈরি হয়, ওদেরকে সক্রিয় করে অ্যান্টিবডিরা, অথবা সংক্রমণের বিস্তার প্রতিরোধ, ইনফেকশন ছড়িয়ে যেতে না পারে যেন, সেটার কাজ করে। হুম, ঠিক আছে। এরপরে আসো অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, এই জিনিসটা তাহলে কি আসো দেখি। তো অ্যান্টিবডি 10 কোটি, জীবাণু একটা, সবাই মিলে গিয়ে জীবাণুকে আক্রমণ করে, করে ওই জীবাণুকে জমাট বাঁধায় ফেলে, জীবাণুকে নড়াচড়া করতে দেয় না। অ্যান্টিবডি কিন্তু এখানে জীবাণুকে ধ্বংস করেও ফেলছে না, মেরেও ফেলতেছে না। লাইক এরকম, বাংলা সিনেমায় তোমরা একটা ভিলেনকে দেখছো, জাম্বু। আমরা যখন ছোট থাকতে বিটিভিতে মুভি দেখতাম শুক্রবার বা বৃহস্পতিবার করে, তখন ও ছিল ফেমাস ভিলেন, জাম্বু, ইয়া বড় শরীর একটা। তখন জাম্বুর সাথে তো তোমরা 4-5 জন পারবা না, তাই না? তখন তোমরা 15-20 জন মিলে ওর গায়ে গিয়ে লাফ দিয়ে পড়ে ওকে চাপায় রাখছো, মেরেও ফেলতে পারতেছো না, ও তো অনেক শক্তিশালী। তো তোমাদের কাজ এটুকুই যে তোমরা গিয়ে ওকে ধরছো, ধরে ওকে বেঁধে ফেলছো। এখন তোমরা অপেক্ষা করতেছো যে কেউ এসে একে মেরে ফেলবে, হ্যাঁ। একটু পরে ম্যাক্রোফেজ আসছে, এসে জাম্বুকে ফ্যাগোসাইটোসিস করে খেয়ে ফেলছে, কারণ ম্যাক্রোফেজ বড় একটা রক্তকণিকা। ঠিক আছে। তো ঠিক এরকম, এটা হচ্ছে স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন পদ্ধতি। এই প্রক্রিয়ায় রোগ সৃষ্টিকারী জীবাণু বা অনুকণা দলা পাকিয়ে নিশ্চল ও নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকে, হ্যাঁ, এবং আহ, খুব সহজে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তা গ্রাস করে। ঠিক আছে, তাহলে কি হলো? অ্যান্টিবডি গুলো গিয়ে লাফ দিয়ে জীবাণুর গায়ের উপর পড়ে, হ্যাঁ, এবং একে অপরের সাথে যুক্ত হয়ে দলা পাকিয়ে নিশ্চল বড় স্তূপের মতো হয়ে পড়ে থাকে। এটা কিন্তু খুব সহজে ম্যাক্রোফেজের চোখে পড়ে, ম্যাক্রোফেজ ওকে খেয়ে ফেলে। তাহলে অ্যান্টিবডির সহযোগিতায় জীবাণুটা ধ্বংস হলো। ঠিক আছে। এবার আসো অধঃক্ষেপণ। আচ্ছা, কিছু কিছু জীবাণু আসে আমাদের শরীরে ঢোকে, যারা আমাদের শরীরে সরাসরি কোনো ক্ষতি করে না। ওরা কি করে, ওদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা কিছু বিষ তৈরি করে। যেমন ক্লোস্ট্রিডিয়াম টিটেনি নামের ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে একটা বিষ তৈরি করে, ওটাকে বলে টিটেনাস টক্সিন। এই বিষটাই তোমাকে অসুস্থ করে তুলবে। তো অ্যান্টিবডি এই বিষটাকে গিয়ে মানে যেমন আমাদের আহ, কাদা পানি ধরে রাখলে কাদাটা নিচে অধঃক্ষিপ্ত হয়, এরকম এই টিটেনাস যে টক্সিনটা, বিষটা, এটা ব্যাকটেরিয়ার ক্রিয়ার কারণে, ব্যাকটেরিয়া না সরি অ্যান্টিবডির ক্রিয়ার কারণে ওটা জমাট বেঁধে যায়, অর্থাৎ অধঃক্ষিপ্ত হয়। তখন ধরো ম্যাক্রোফেজ গিয়ে সেই অধঃক্ষিপ্ত হওয়া বিষকে খেয়ে ফেলে। ঠিক আছে। তাহলে প্রিসিপিটেশন বা অধঃক্ষেপণ, যেমন টিটেনাস টক্সিন, হ্যাঁ, এরা অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে, ফলে অদ্রবণীয় বস্তু হিসেবে পড়ে যায়, বা ওই রক্তের মধ্যে বড় কিছু হয়ে সহজে দৃষ্টিগোচর হয়। তখন খুব সহজে এক ফ্যাগোসাইট কোষ ওটাকে খেয়ে ফেলে। তাহলে কত উপায়ে অ্যান্টিবডি তোমাকে সহায়তা করছে, তাই না? জীবাণুকে হাত পা ধরে রাখছে, জীবাণুকে আহ অদ্রবণীয় বস্তুতে পরিণত করছে, প্রশম নিউট্রালাইজেশন করতে পারে, বা জীবাণুকে ধ্বংসও করে দিতে পারে, লাইসিসও করে দিতে পারে, এগুলাও পদ্ধতি। ঠিক আছে।
যেমন যে টিটেনাস টক্সিনটা ক্ষরণ হলো, ধরো এটাকে নিউট্রাল করে দিচ্ছে, তাহলে তো তুমি অসুস্থ হবে না। এরপরে 2 নম্বরটা ছিল কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। আমরা আগেই বলেছি যে 20 ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে আমাদের শরীরে একটা গোয়েন্দা বাহিনী আছে যারা সাদা পোশাকে ঘুরে বেড়ায়। ধরো তুমি এই যে ধরো একটা জমায়েতে গেছো যেখানে কিনা সন্ত্রাসী হামলা হওয়ার সুযোগ আছে, তো সাদা পোশাকে পুলিশ ওখানে ঘুরতেছে আর তুমি অ্যান্টিবডি, তুমি ওইখানে ঘুরতেছো। তোমার চোখে ধরা পড়লো যে কেউ একজন বন্দুক বের করতেছে, তাহলে তুমি দেখে ফেলছো কিন্তু তোমার তো কিছু করার নেই। তুমি কি করবা? সাদা পোশাকের কোন এক পুলিশকে, ধরো তুমি ওকে চেনো, যে স্যার স্যার ওই যে দেখেন ওইখানে ওই লোকটা পকেট থেকে বন্দুক বের করছে। তুমি এই সাদা পোশাকের পুলিশকে হেল্প করলা ওকে ফাইন্ড আউট করতে। ঠিক একইভাবে অ্যান্টিবডি যদি জীবাণুকে ধরতে পারে, তাহলে ও গিয়ে আবার কমপ্লিমেন্ট সিস্টেমকে বলে যে স্যার স্যার দেখেন এই যে জীবাণু, আপনারা সক্রিয় হয়ে যান তাড়াতাড়ি। তখন এরা সক্রিয় হয়ে ওই জীবাণুকে মেরে ফেলে বা মেরে ফেলতে সহায়তা করে। তাহলে এভাবে কমপ্লিমেন্ট প্রোটিনকে সহায়তা করার মাধ্যমে ওরা জীবাণু ধ্বংসে হেল্প করে। আচ্ছা, এখানে প্রথমেই যে উপাদানটা বা যে পয়েন্ট আছে এটা হচ্ছে অপসোনাইজেশন। এটা হচ্ছে একটা চেনার প্রক্রিয়া। হুম, ধরো অপসোনাইজেশন এমন একটা জিনিস যে ধরো একটা জীবাণু আছে, এই জীবাণুটাকে তোমার শরীরের প্রতিরক্ষাকারী কোষগুলা চিনতে পারছে না। তো তখন অ্যান্টিবডি কি করবে? ওই জীবাণুর শরীরে গিয়ে এমন ভাবে বসে থাকবে ওর শরীরে যে এই অ্যান্টিবডি সহ জীবাণুটা যখন ঘুরতেছে তখন সবারই চোখে পড়তেছে, আরে আরে এই অ্যান্টিবডি গুলো এভাবে এর সাথে যাচ্ছে কেন, তাহলে এটা কি একটা জীবাণু? কাছে এসে দেখে হ্যাঁ এটা তো একটা জীবাণু, তখন একে খেয়ে ফেলে। অর্থাৎ এই অ্যান্টিবডিদের সহযোগিতায় আমাদের শরীরের প্রতিরক্ষাকারী কোষগুলো খুব সহজেই চিনতে পারে যে কোনটা জীবাণু। জীবাণুকে সহজে চেনার একটা উপায় হচ্ছে অপসোনাইজেশন, এটা একটা উপায়। আর এগুলো আমরা আগেও পড়েছি, বিশ্লিষ্টকরণ, স্তূপীকরণ, এসবের মাধ্যমেও প্রশমন, কেমোট্যাক্সিস, এসবের মাধ্যমে জীবাণু ধ্বংস হয়। আচ্ছা, এছাড়াও শেষ একটা কথা, মাস্ট কোষ এবং বেজোফিলের সক্রিয়করণ। মাস্ট কোষ এবং বেজোফিল থেকে হেপারিন, হিস্টামিন এবং কিছু এমন রাসায়নিক উপাদান ক্ষরণ হয় যেটা জীবাণুকে নিষ্ক্রিয় করে দিতে পারে, মেরে ফেলতে পারে। তো এখানেও এদেরকে সক্রিয়করণে অ্যান্টিবডির ভূমিকা আছে। ঠিক আছে ভাই? হ্যাঁ, কিছু বলবেন? নুরনবী ডিমসির কথা হইছে? না না, আজকে তো সুমন নিছে, কালকে অন্য অধ্যায় শুরু হবে, আমি নাম্বারটা দিয়ে দেবো। 8টায়। কালকে আপনি কি বের হচ্ছেন? ওদেরকে মেসেজ দিতেছিলাম, যদি বা গ্রুপে লিখে দিছি। আচ্ছা, তো যেটা বলছিলাম, উম, হ্যাঁ মাস্ট কোষ। তাহলে এর এই মাস্ট কোষ থেকে ক্ষরণ হয় হিস্টামিন আর বেজোফিল থেকে ক্ষরণ হয় হেপারিন, এই দুটো একটু মনে রাখিও, মাস্ট কোষ থেকে হিস্টামিন, বেজোফিল থেকে হেপারিন তৈরি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সংক্রমণের বিস্তার প্রতিরোধ। এটা হচ্ছে তোমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে পড়েছো। হ্যাঁ, যে 4টা ধাপে আমাদের প্রদাহ হয়, তাই না? একটা হচ্ছে লাল হওয়া, একটা হচ্ছে গরম হওয়া, ফুলে যাওয়া, ব্যথা আর প্রকাশ ঘটানো। হ্যাঁ? লাল গোলাপ ফুলের ব্যথা আমরা এভাবে মনে রাখতাম। লাল গোলাপের গতে গরম, ফুলের তো ফুলে যাওয়া, ব্যথাতে ব্যথা। হ্যাঁ? ধাপে ধাপে এই 4টা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোনো জায়গা জ্বলতে শুরু করে, ফলে ওই জায়গায় কনসেন্ট্রেশন বাড়ে। হ্যাঁ, এটাকে আমি ভেবে বলি, ধরো তোমার একটা জায়গাতে পোকা কামড় দিল, জায়গাটা অনেক ব্যথা করে না, লাল হয়ে যায়, ফুলে ওঠে, যন্ত্রণা করে, এটার কারণটা কি? এটা তোমার ভালোর জন্যই করা হচ্ছে, তোমার বডি তোমার ভালোর জন্য এটা করতেছে। আমার ভালো কোথায় ভাই এখানে? এটা এভাবে, ধরো আমরা বাংলাদেশে আছি, অনেক অন্যায় দুর্নীতি হয় এই দেশে, তাই না? তো যেই অন্যায়টা নিয়ে মানুষ ফুঁসে ওঠে, উত্তাল হয়ে ওঠে সবকিছু, সেই অন্যায়ের কিন্তু শাস্তি হয়।
মানুষ শাস্তি পায়, যে অন্যায় করেছে সে শাস্তি পায়। কিন্তু যেই অন্যায়ে কোনো আলোচনা হয় না, কোথাও কোনো কথাবার্তা নাই, সব চুপচাপ, সরকার কি এই অন্যায়ের বিচার করে? করে না কিন্তু, তাই না? অনেক কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে, সেটা নিয়ে সব সময় কোনো হয়তোবা উচ্চবাচ্য নাই। ফলে মানুষ কিন্তু পাচার করে দিচ্ছে টাকা, দুর্নীতি করছে। কিন্তু কেউ যে ধরো আবরার ফাহাদ মারা গেছিল, অনেকেই তো খুন হয়। সব সববার খুন হওয়া নিয়ে কি অনেক তোলপাড় ওঠে? ওঠে না। কত গ্রামে কতজন খুন হচ্ছে, কিন্তু ওগুলো নিয়ে এত উচ্চবাচ্য নাই। সো দেখা যাচ্ছে যে অনেক সময় অপরাধী সুযোগ পেয়ে যাচ্ছে আরো অপরাধ করার, ওর শাস্তি হচ্ছে না। কিন্তু আবরার ফাহাদের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে উঠছিল, সবাইকে ধরছে, শাস্তিও দিয়ে দিছে। ঠিক ব্যাপারটা বোঝো, তোমার শরীরের কোথাও একটা পোকায় কামড় দিচ্ছে, যে বিষাক্ত পোকা, এই পোকার বিষ তোমার শরীরে ছড়াই যাচ্ছে। তোমার শরীরের কারো কোনো হেডেক নাই। মাথা বলতেছে পায়ে কামড় দিছে, আমার কি? হার্ট বলতেছে আমার কাজ রক্ত মানে সঞ্চালনা করা, আমি করতেছি। সব অঙ্গ বলতেছে আমার কাজ আমি করতেছি। ভাই পায়ে কি হয়েছে? আমার কি? পা শুধু কান্নাকাটি করতেছে, হ্যাঁ আমার গায়ে কামড় দিছে, আমার গায়ে কামড় দিছে। তাহলে কিন্তু ওই পায়ের ঘা আস্তে আস্তে সারা শরীরে ছড়াই পড়বে, তখন পুরো শরীর শেষ। এজন্য পায়ে যখন কামড় দিছে পোকা, তখন যে সে ব্যথাটা প্রকাশ পাচ্ছে, এটার কারণে তোমার পুরা বডি অস্বস্তিতে পড়ে গেছে। ওখানে লাল হচ্ছে, ফুলে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এবং এটার কারণে তুমি অস্থির হয়ে গেছো। শুধু তুমি অস্থির হয়েছো না, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গই অস্থির হয়েছে। সবারই মাথায় আসতেছে, সবাই শুনতেছে, আরে কি হয়েছে, পায়ে কি হয়েছে, কি সমস্যা? যান তো যান, সবাই যান, যাই দেখে আসেন। যারা যারা যেতে পারেন যান, দেখে আসেন কি সমস্যা, এখানে সমাধান করে দিয়ে আসেন। সব শ্বেত রক্ত কণিকা বেশি বেশি ফ্যাগোসাইটোসিস করবে, বেশি বেশি ওইখানে অক্সিজেন যাবে, বেশি বেশি পুষ্টি উপাদান যাবে, গিয়ে ওই জায়গাটা দ্রুত রিপেয়ার করার চেষ্টা করবে। তাহলে এই যে প্রদাহ সাড়া, এটাকে বলা হয় ইনফ্লামেটরি রেসপন্স। যেখানে ইনফ্লামেশনের রেসপন্স আসবে না, সেখানে তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। রেসপন্স আসলে ভালো, ইনফ্লামেশন এই জন্য আমাদের জন্য ভালো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সংক্রমণের বিস্তার প্রতিরোধের জন্য আমাদের কি হয়? এই চারটা কাজ হয়: লাল হয়, ফুলে যায়, সরি গরম হয়, ফুলে যায়, এবং ব্যথার প্রকাশ ঘটে। ওকে, এই তো ছিল অ্যান্টিবডির কাজকর্ম, ব্যাপার স্যাপার। এবার আসো ভ্যাকসিন। অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য পড়বা, অ্যান্টিবডি ইন্টারফেরনের পার্থক্য পড়বা। টিকার ভূমিকা। টিকা আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার। প্রথম টিকা আবিষ্কার করেন উনি, গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য, এখান থেকে অ্যাডমিশন একটা প্রশ্ন দেওয়া হয়। আদর্শ ভ্যাকসিন কেমন হবে? সুস্থিত, সস্তা, সহজলভ্য, নিরাপদ, মানে সব ভালো ভালো দিক থাকবে এটা, তাই না? অল্প মাত্রায় কার্যকর, জীবাণুর জন্য ক্ষতিকর তবে আমাদের জন্য ক্ষতিকর না, দীর্ঘদিন, যত বেশি দিন এটার এক মানে অ্যাক্টিভিটি থাকবে তত ভালো আমাদের জন্য। দীর্ঘকালীন অনাক্রম্যতা সৃষ্টি করে, যেটা সেটা যত দ্রুত সৃষ্টি করবে অনাক্রম্যতা, ইমিউনিটি যত দ্রুত দেবে তত ভালো। মানে একটা ভ্যাকসিন নিলে 6 মাস পরে গিয়ে অ্যান্টিবডি তৈরি হয়, ওই ভ্যাকসিন কে নিবে? তাই না? আচ্ছা। এবং মা যদি ভ্যাকসিন নেয়, সন্তানেও আসে সেই ভ্যাকসিন, এটা নিলে ভালো। যেমন ওই যে টিটেনাস, মেয়েদেরকে টিটেনাস টিকা দিতে বলা হয়, নিতে বলা হয় কেন? কারণ মায়েরা যদি টিটেনাস টিকা নেয়, মায়ের শরীরে যে টিটেনাস অ্যান্টিবডি তৈরি হবে, এটা বাচ্চার শরীরেও আসবে, তাই মায়েদেরকে এটা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা ভালো ভ্যাকসিন। যে ভ্যাকসিনে এই ক্রাইটেরিয়া আছে তারা আদর্শ ভ্যাকসিন। আচ্ছা, ভ্যাকসিনের প্রকারভেদ, এটা এই জায়গাটা হচ্ছে তোমাদের শেষ পেজ, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এর পরের পেজগুলাতে পড়ার কিছু নাই, তেমন ইম্পর্টেন্ট পড়ার কিছু নাই। তো এখানে আসো, প্রথম কথা হচ্ছে ভ্যাকসিন আমাদের বইয়ে এখানে দেওয়া আছে 5 প্রকার। 6 নম্বর প্রকারটা অ্যাড করছে রিসেন্টলি, বাট ওটা বেসিক প্রকারভেদের মধ্যে না। উৎপাদনের ধরনের ভিত্তিতেই 5 প্রকারই তোমরা পড়বা। আমরা এটা মনে রাখতাম, নেই শক্তি টসা কানে, কি ছন্দ! এটা মনে না রাখলেও হবে। এগুলো নেইতে হলো নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ভ্যাকসিন। শক্তিতে শক্তিহ্রাস ভ্যাকসিন, টতে টক্সয়েড, সাথে সাব ইউনিট, কানেতে কনজুগেট, এই হলো 5 রকমের প্রকারভেদ আর কি। তেমন কিছু না, 5 প্রকারের প্রকারভেদ।
এখন আমাদের মনে রাখতে হবে যে এইগুলোর উদাহরণগুলা কি কি। তো এই উদাহরণগুলা মনে রাখার জন্য কিছু ছন্দটন্দ আছে। মৃত বা নিষ্ক্রিয়, কিল্ড বা ইনঅ্যাক্টিভেটেড, বুঝতেই তো পারছো, জীবাণুকে মেরে ফেলে তোমার শরীরে ঢুকায় দেওয়া হবে, এটাই হলো ভ্যাকসিন। বা জীবাণুকে নিষ্ক্রিয় করে তোমার শরীরে ঢুকায় দেওয়া হবে, এটাই ভ্যাকসিন। ঠিক আছে। আচ্ছা, উদাহরণ কি, এটা মনে রাখবা হারপিক দিয়ে। এরকমই তো হওয়ার কথা, আসলে মিলাই দেখি। এইচ, এ তে হেপাটাইটিস এ, আর তে রেবিস, এই যে রেবিস, পি তে পোলিও, আই তে ইনফ্লুয়েঞ্জা, সি তে কলেরা, হয়েছে? হুম। তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় বা মৃত ভ্যাকসিন, এটা উদাহরণ। এরপর আসো, তা লিখে নাও, এটা শক্তিনাশ। শক্তিনাশটা এইভাবে মনে রাখবা, মামির চিকেনটাই দুর্বল। তো তোমাদের মামির একটা মুরগি ছিল, কিন্তু খুব দুর্বল মুরগি। হুম, মামির চিকেনটাই দুর্বল, এই দুর্বল দিয়ে এখানে শক্তিনাশ বোঝানো হয়েছে। ইংলিশ আবার অ্যাটিনিউয়েটেড। ওকে, দুর্বল। এবার মামিতে, মাতে মামস, মিতে মিজলস, মিজলস এর বাংলা আবার হাম। এই হামের সাথে আবার এই হেপাটাইটিস এ মিলাই ফেলিও না, হারপিকের হাতে আবার হাম ভাবিও না, কারণ এগুলো তো ছন্দ, এগুলো তো অ্যাবসলিউট কোনো জিনিস না, উলট পালট হয়ে যেতে পারে। হ্যাঁ, মিজলস, মাতে মামস, মিতে মিজলস, এই দুটা হলো শক্তিনাশ পদ্ধতি। মামির হলো চিকেনতে চিকেন পক্স বা পানি বসন্ত, টাইতে টাইফয়েড, এই তো। তাহলে মাতে মামস, মিতে মিজলস, চিকেনতে চিকেন পক্স, টাইতে টাইফয়েড, দুর্বলতে মানে শক্তিনাশ টাইপের উদাহরণ। ঠিক আছে, ওকে। এটা এরপরে আসো টক্সয়েড। এই টক্সয়েডটার মনে রাখার ছন্দ টন্দ নাই। এই টি আর এই ডি দিয়ে মনে রাখবা, টি দিয়ে শুরু, ডি দিয়ে শেষ। টিতে টিটেনাস, ডিতে ডিপথেরিয়া। টিটেনাসের বাংলাতে ধনুষ্টঙ্কার, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, টক্সয়েড, এটা একটা পদ্ধতি। এখানে এটা লিখছে একটা কথা যে এটা কোভিড-19 তৈরি করা হয়নি। মানে এরকম একটা প্রশ্ন আসছিল যে নিচের কোন পদ্ধতিতে কোভিড-19 টিকা তৈরি করা হয় নাই। মানে মৃত পদ্ধতিতেও করোনার টিকা করা হয়েছে, শক্তিনাশ এই পদ্ধতিতেও করা হয়েছে, এগুলা এগুলা সব পদ্ধতি ট্রায়াল দেওয়া হয়েছে। বাট করোনার টিকা কোনো টক্সিন রিলিজ করে না, করোনা ভাইরাস কোনো টক্সিন রিলিজ করে না যেটা দিয়ে করোনার টিকা বানানো যাবে। টিটেনাস টক্সিন একটু আগে কিন্তু আমরা নাম পড়লাম, এটা এখানেও আসছে। আসলে ভাই টিটেনাস জীবাণুটা আমাদের শরীরে একটা বিষ তৈরি করে, টক্সিন তৈরি করে, ওটা দিয়ে আমরা দুর্বল হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, সেটা দিয়ে আবার ভ্যাকসিন তৈরি করা হয়। তো যেসব জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাস এইসব বিষ বা টক্সিন তৈরি করে, তাদের টিকা এই টক্সিন থেকেই তৈরি করা হয়, ওরাই হলো টক্সয়েড টিকা। তো এই সেন্স থেকে মনে হয় এই প্রশ্নটা দিয়েছিল, এটা বানাই দিছিল, এই প্রশ্নটা উত্তর কোথাও ছিল না। 21-22 সালে তখন করোনা সেশন চলে, তো তখন একটা এরকম কোশ্চেন দিয়েছিল। তাহলে টক্সয়েড হচ্ছে টিটেনাস আর ডিপথেরিয়া, টি আর ডি দিয়ে মনে রাখবা। সাব ইউনিট বা উপাকুক এটা মুখস্থ রাখবে, এটা ছন্দটন্দ নাই। হেপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তোমাদের মনে আছে ভাইয়া, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে কোন ক্যান্সার হয়? অনেকবার বলেছি আমি। অ্যানোজেনিটাল ক্যান্সার হয়, ভেরি গুড। বাংলায় আমরা এটাকে বলছি জরায়ু মুখ ক্যান্সার। ঠিক আছে। এরপরে আসো অনুবন্ধী বা কনজুগেট, এটারও উদাহরণ মনে রাখতে হবে, ছন্দ নাই। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, HIV বলা হয়, এটা একটা HIV, আর একটা হচ্ছে HIV। HIV ভি যেটা, HIV এইডস, ওটার কিন্তু টিকা নাই। HIV এর টিকা আছে, সাবধানে খেয়াল রেখো, হ্যাঁ, এগুলো ভুল হয়। আচ্ছা, ডিএনএ ভ্যাকসিন, এটা নতুন, এটা কিছু নাই এখানে। টিকা তৈরির কৌশল, এটা আমরা বলছি, সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার মৃত কোষ দিয়েই টিকা তৈরি করা হয়। র্যাবিস রোগের টিকা র্যাবিস ভাইরাসের অর্ধমৃত দেহ থেকেই তৈরি করা হয়। ঠিক আছে। আচ্ছা, অবশ্য ভ্যাকসিনেশন, এই এডওয়ার্ড জেনার সর্বপ্রথম স্মল পক্সের টিকা আবিষ্কার করেন। স্মল পক্স খুবই খারাপ জিনিস, তোমাদেরকে অনুজীব পড়ানোর সময় স্মল পক্স দেখিয়েছিলাম না, স্মল পক্স পেশেন্ট। এবং এটা বলেছিলাম যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এরকম একটা অসুখই আছে, সেটা হচ্ছে স্মল পক্স। খুবই বিভৎস অবস্থা কিন্তু, হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে ভাই, আমি দেখছি। তাহলে এটা হলো চিকেন পক্স, এবং একটা আশার বাণী হচ্ছে এই এই কি বলে, দুনিয়া থেকে কিন্তু এই চিকেন পক্স বিদায় নিয়ে নিছে, আর নাই চিকেন পক্স। এখানে একটা দেওয়া আছে যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন বিভিন্ন সময় ভ্যাকসিন তৈরি হয়েছে। সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন একটা উদাহরণ হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। আর এই চ্যাপ্টার থেকে আর যে কথাগুলো আছে সেটা হচ্ছে যে আলাদা আলাদা ভাবে ভ্যাকসিন না নিয়ে অনেক সময় একসাথে কয়েকটা ভ্যাকসিন দেওয়া হয়। তার একটা উদাহরণ হলো এমএমআর, মিজলস, মামস, রুবেলা। এই তিনটা একসাথে দেওয়া যেতে পারে। আরেকটা আছে ডিপিটি, এটা আগেই পড়েছো তোমরা, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। ওপিভি এটা একটাই, ওরাল পোলিও ভ্যাকসিন, পোলিও টিকা মুখে খাওয়ানো হয়। তোমাদের মনে পড়ে পোলিও টিকা খাওয়ার কথা? এরকম একটা ব্যানার টাঙ্গায়, টিকা কেন্দ্র বসে, বাচ্চাদেরকে মুখে খাওয়াই দেয়, চিপ দিয়ে 2 ফোঁটা পোলিও টিকার ডোজ খাওয়াই দেয়। হ্যাঁ, ওরাল পোলিও ভ্যাকসিন বলা হয় জন্য এটাকে। আর এমএমআর মানে মিজলস, মাম্পস, রুবেলা জানো। বিসিজি, ব্যাসিলাস কালমিট্টি গুইরেন। ক্যালমিট্টি আর গুইরেন হচ্ছে দুটা বিজ্ঞানীর নাম, আর ব্যাসিলাস হচ্ছে ওই জীবাণুর নাম। এই দিয়ে বিসিজি টিকা হয়েছে। তোমাদের কোন হাতে দাগ আছে বলো তো? ডান হাতে না বাম হাতে টিকার দাগ আছে? ছোটতে টিকা দিয়েছে, এটা হচ্ছে বিসিজি টিকার দাগ। বিসিজি টিকা যক্ষ্মার বিরুদ্ধে কাজ করে। যক্ষ্মা, যক্ষ্মা খুবই খারাপ অসুখ, হলে মানুষ আগে মারা যেত, এখন ট্রিটমেন্ট আছে তাই মারা যায় না। হ্যাঁ, যক্ষ্মার টিকা। আমার মনে পড়ে তোমাদেরকে এটা শেয়ার করেছিলাম কিনা, বাঙালিদের এক সময় ধারণা ছিল, যখন তখন ব্রিটিশ শাসন, তখন টিকার প্রচলন শুরু হয় আর কি। তো বাঙালি অনেকে টিকা নিত না, বলতো ওই টিকা দিয়ে হ্যাঁ জীবাণু শরীরে ঢুকাই দিচ্ছে, এইটুকু সেন্স বাঙালির ছিল। কথা অবশ্য ঠিক, জীবাণুই ঢুকায় দেয়, তবে ভালোর জন্যই দেয়, তাই না? এবার টিকা নিত না মানুষ, কুসংস্কার ছিল আর কি, ভয়ে টিকা নিত না। ওকে, আচ্ছা। তো এখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে। তোমাদেরকে এটা বলেছিলাম কিনা আসলে, কোথায় কাকে কি বলি মনে থাকে না কিছুই। বাংলাদেশ অনেক ব্যর্থ একটা কান্ট্রি, কোনো কিছুতেই সফলতা নাই। তবে একটা দিকে আমরা সফল, অনেক ভালোভাবে সফল, সেটা হচ্ছে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে। আমাদের দেশে শতভাগ ভ্যাকসিনেশন, প্রত্যেকটা মানুষের টিকা দেওয়া আছে। তুমি রাস্তায় যে কাউকে ধরে জিজ্ঞাসা করো আপনার কি টিকা দিছেন, জন্মের পরে পরে টিকা, উনি বলবে হ্যাঁ দিচ্ছি। এটা সবাইকে দেওয়া হয়েছে, যেভাবে হোক এটা আমরা সক্ষম হয়েছি আর কি। হ্যাঁ, তো খুব ভালো একটা জিনিস। তো 6টা রোগের টিকা বাচ্চাদেরকে সরকারিভাবে ফ্রিতেই দেওয়া হয়। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আসে। যক্ষা, টিউবারকুলোসিস, যেটা দিলে ওই যে উম, বড় করে ফুরায় দেয়, ফলে দাগ হয়ে যায় এবং এটাতে বাচ্চাদের জ্বর আসে। শুনছো নিশ্চয়ই যে বাচ্চাদের জ্বর আসে। ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও, হাম্প, এই জিনিসগুলার এই 6টা টিকা মনে রাখতে হবে। ইপিআই বলা হয় এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, এটাকে বলে ইপিআই শিডিউল। এই যে এখানে একটা শিডিউল আছে কিভাবে কোন টিকা দিতে হবে, এটাকে ইংলিশে বলা হয় এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। তো এই যে 6টা ভ্যাকসিন এগুলো হচ্ছে ইপিআই এর অন্তর্ভুক্ত ভ্যাকসিন। তো পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে, ইপিআই অন্তর্ভুক্ত ভ্যাকসিন নয় কোনটি। কিছু কোশ্চেন কিন্তু মেডিকেলে মাঝে মধ্যে বাইরে থেকে দেয়, যেগুলো টিচারদের নিজেদের জানা, কারণ ডাক্তাররা তো এগুলো নিয়ে কাজ করে। দেখে যে এরকম টপিক আছে, আচ্ছা দিয়ে দিই একটা কোশ্চেন, দেখি যাচাই করি জানে কিনা এগুলা। তাহলে ইপিআই অন্তর্ভুক্ত ভ্যাকসিন হচ্ছে এই 6টা। ঠিক আছে, আচ্ছা এগুলো কি কিভাবে দেওয়া হয় এগুলো দেওয়া আছে, এগুলো না পড়লেও চলবে। এখানে টাইমটা দেওয়া আছে, টাইমটা মুখস্থ করে ফেলতে পারো, মনে থাকলে ভালো, না থাকলে জোর করার দরকার নাই। এগুলো আমাদেরও মনে থাকে না, ওই কার্ড দেখে দেখে আমরা মনে রাখি। হ্যাঁ, তো কি কি আছে এখানে দেখো। জন্মের সাথে সাথেই দিতে হবে বিসিজি ওপিভি 0 ডোজ, সাথে সাথেই মানে জন্মের 1 মাসের মধ্যেই দিতে হবে, বা জন্মের 1 মাসের মধ্যে বাচ্চাদের 2টা টিকা থাকে। একটা হচ্ছে এই যে পলিও ভ্যাকসিন খাওয়াই দিবে মুখটা চিপে জোর করে। হ্যাঁ, খাওয়াই দিলে কান্না করে ওঠে, একটু মানে তিতা, আমি তো মনে নেই স্বাদ কেমন, তবে যতগুলারে পিচ্চিরে দেই কেঁদে ওঠে। হ্যাঁ, আর বিসিজি তো খুবই কষ্ট পায়, জ্বর চলে আসে এটাতে। আর 1.5 মাস বয়সে এসে 3টা, ডিপিটি ডোজ 1, ও পিভি যেটা 0 ডোজ দিয়েছো ওটার ফার্স্ট ডোজ, 0-র পরে এটা আরেকটা, আর হেপাটাইটিস বি ডোজ 1। হ্যাঁ, আচ্ছা। এরপরে 10 সপ্তাহ বয়সে এভাবে চলতে চলতে থাকবে।
9 মাস বয়সে গিয়ে মিজলস, 2 বছরের মধ্যে একটা ডিপিডি আর ওপিভি বুস্টার ডোজ, 5 থেকে 6 বছরে ডিপথেরিয়া টিটেনাস, 10 থেকে 16 বছর বয়সে টিটেনাস। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এটা দরকার বেশি। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, কি হলো বলে গেলাম। ও হ্যাঁ, পোলিও। পোলিও ভয়ঙ্কর একটা রোগ, নাম শুনেছো? কোনো পোলিও রোগী দেখছো বলো তো আমাদের দেশে সচক্ষে কোনোদিন? না। যেমন স্মল পক্স এর রোগী দেখো নাই জীবনে, এরকম পোলিও রোগীও আর দেখো নাই। স্মল পক্স কে যেমন আমরা বলছি যেটা ইরাডিকেশন হয়ে গেছে পৃথিবী থেকে, ঠিক এভাবে পোলিও পৃথিবী থেকে বিদায় করা সম্ভব হয়েছে বলা যায় 99% ক্ষেত্রে। হ্যাঁ, মানে আমরা একেবারে সফলতার দ্বার প্রান্তে, যে কোনো দিনই ঘোষণা দেওয়া যেতে পারে পৃথিবী থেকে পোলিও বিদায় হয়ে গেছে আর নাই, এরকম একটা ব্যাপার। মানে পোলিও রোগী নাই বললেই চলে এখন। কিন্তু চাইলে তার ঘোষণা দিয়ে দেওয়া যায় না, ব্যাপক পরিসংখ্যানের ব্যাপার আছে। তবে এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা চূড়ান্তভাবে সফল যে পোলিও রোগ পৃথিবী থেকে বিদায় করে দেওয়া পসিবল হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো এগুলো একটু রিডিং পড়বা, যে লেখা বর্তমানে বাংলাদেশ অনেকটা পোলিও মুক্ত, বিসিজি টিকা। আচ্ছা বলো তো যক্ষ্মা কোথায় হয়, দেখি পারো কিনা। যক্ষ্মায় মানুষের কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস, জানো না? এই যে রিয়াজের একটা অ্যাড ছিল যে এক সপ্তাহে, একসাথে একটানা 3 সপ্তাহের বেশি কাশি হলেই কফ পরীক্ষা করতে হবে, তাই না? কাশি হচ্ছে যক্ষার একটা লক্ষণ। তবে এই টিউবারকুলোসিস বা যক্ষা যে শুধু লাংসে হয় এমনটা কিন্তু না, বৃক্ক, অন্ত্র, অস্থিও আক্রান্ত হতে পারে। মানে ইন্টেস্টিনাল টিবি হতে পারে, বোন টিবি হতে পারে, অস্থিতেও টিউবারকুলোসিস হতে পারে, কিডনিতেও টিবি হতে পারে। ধর কিডনিতে টিউবারকুলোসিস যক্ষা হয়েছে, কিডনিতে, মানুষ হাসাহাসি করে কিডনিতে আবার যক্ষা হয় নাকি? আরে বলো, জানো না তুমি? তো হাসবাই তো, বুঝছো? যক্ষা শুধু ফুসফুসে না ভাইয়া, অন্য কিছু জায়গাতেও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, বাকি এই তো এগুলো পড়া হয়েছে। তো এই দিয়ে তোমাদের পড়া শেষ। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখান থেকে জিজ্ঞাসা করতে পারো। আর আমরা একটু ওই 7 অধ্যায়ে যাই। আহ, ওই চার্টের সবগুলো অস্থির নাম মনে রাখতে হবে এমন কোনো কথা নেই ভাইয়া। আসলে যেগুলো রাখবে আমি সেগুলো বলে দিচ্ছি। হুম, ঠিক আছে, ওই ইমিউনিটি চ্যাপ্টার থেকে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বইলো। হ্যাঁ, ক্লাস কিন্তু এখানে শেষ। আসো, ও যেহেতু একটু বলছে যে এই চারটা কিভাবে মনে রাখতে হবে বা মনে রাখা যায়। প্রথম কথা হচ্ছে, তোমার কিন্তু এই 206টা হাড়ের নাম কেউ ধরবে না যে বলো 206টা হাড়ের নাম বলো, সব পুরাটাই মুখস্থ করতে হবে এমন কোনো কথা নাই। পরীক্ষায় যেগুলো আসে শুধু সেগুলাই পড়বা। প্রথম কথা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল 126টা, অক্ষীয় কঙ্কাল 80টা, এটা মনে রাখবা। করোটি, অক্ষীয় কঙ্কালের 3টা ভাগ, করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, এটা মনে রাখতে হবে। করোটিতে কয়টা অস্থি আছে? 29। মেরুদণ্ডতে 26টা, বক্ষপিঞ্জরে 25টা, এটা মনে রাখতে হবে। এই বড় বড় জিনিসগুলো মনে রাখতে হবে। এরপরে আসো, ভেতরে যাই। করোটির মধ্যে আবার 3টা পার্ট বা 4টা পার্ট আছে, করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি, এগুলো মনে রাখতে হবে। করটিকাতে কি কি অস্থি আছে এগুলো মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য কেউ কেউ এই প্রথম বর্ণগুলা দিয়ে মনে রাখে। আমার মনে হয় এভাবে মনে রাখার দরকার নেই। তোমরা নাম পড়ে বুঝেই মনে রাখবা। যেমন এই সামনে ফরহেড, ফরহেড তৈরি করে যে অস্থি তার নাম ফ্রন্টাল, ঠিক আছে? দুই পাশে যে অস্থি তার নাম প্যারাইটাল। কানের মধ্যে আছে পর্দা, কানের পর্দার নাম টিম্প্যানিক মেমব্রেন, সেই টিম্প্যানো থেকে কথাটা আসছে। টেম্পোরাল অস্থি কানের দুই পাশে। আর অক্সিপিটাল, এটা শামুকের খোলসের মতো, ওর নামটা অক্সি, ওই জন্য অক্সিপিটাল। আর দুটা নাম স্ফেনয়েড, এথময়েড, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা যে 8টা, এটা পরীক্ষায় আসে। আর কোনটা করটিকার অস্থি, এটা পরীক্ষায় আসে। তো এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? অনেক পড়া তা না, এই কয়টাই পড়া, যেটা তোমার 1 ঘন্টা বা আধা ঘন্টা পড়লেই হয়ে যাবে। করটিকা, মাথার খুলি এটা। এবারে মুখমণ্ডলীয়স্থ, এটা ছন্দ মনে আছে তোমাদের? মামার
জানালায় ভোমার পাই। ভ্রমর আর কি, ভ্রমর, ভ্রমর থেকে ভোমার পাই। তো এখানে মাতে ম্যাক্সিলা, মাতে ম্যান্ডিবল, ম্যাক্সিলা ম্যান্ডিবল, জানালার জাতে জাইগোমেটিক, নাতে নেজাল, লাতে ল্যাক্রিমাল, ঠিক আছে। ভোমারতে ভোমার, পায়ের পাতে প্যালেটাইন, ইতে ইনফেরিয়র নেজাল কঙ্কা। এই যে এই ছন্দ দিয়ে আমরা এই 8 রকমের, তাই না, 8 রকমের 14টা অস্থির নাম মনে রাখলাম। এদের মধ্যে কেউ আছে ডাবল, কেউ আবার সিঙ্গেল। সিঙ্গেল আছে মাত্র 2জন, ম্যান্ডিবল আর ভোমার, বাকিরা সবাই 2টা করে। এই দুটো একটু মনে রাখতে হবে। আর এখানে আবার ডাবল আছে 2জন, বাকিরা সব সিঙ্গেল। ডাবল আছে কে কে? প্যারাইটাল আর টেম্পোরাল, এই 2জন ডাবল, বাকিরা সবাই সিঙ্গেল। এরা এরা সবাই সিঙ্গেল। কানের ভেতরে 3টা অস্থি আছে, এটা মুখস্থ রাখতে হবে। ম্যালিয়াস ইনকাস স্টেপিস, নাম খুব একটা কঠিন না। এই তো পড়া এগুলা। এরপরে দেখো, মেরুদণ্ডে কশেরুকা আছে 5 রকমের, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিজিয়াল। এদের সংখ্যা সহ মুখস্থ রাখতে হবে, এটা আসে পরীক্ষায়, এটা মুখস্থ রাখতেই হবে। বক্ষপিঞ্জরে 25টা আছে, এটা তো সহজ। দুই পাশে পশুকা আছে 12টা করে, 12 দুগুণে 24, আর একটা স্টারনাম মাঝখানে, এই হলো 25। এই যে এগুলা, এগুলার নাম ওয়াইজ কিছুই মনে রাখতে হবে না। এগুলো শুধু অস্থির নাম পড়লেই হবে, যে কোন কোন অস্থি, যেমন বাহু, ঊর্ধ্ব বাহুর অস্থি হিউমেরাস, রেডিও, আলনা, এগুলা কার্পাল, এগুলো বাহুর অস্থি। পায়ের অস্থি টিবিয়া, ফিমার, ফিবুলা, প্যাটেলা, এগুলা। এভাবে এগুলোর সংখ্যা মুখস্থ করার দরকার নেই আর। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন তাহলে তোমাদের এই মানব প্রতিরক্ষার চ্যাপ্টারের উপর, পুরোটা চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা নেব। হুম। আচ্ছা, এইচপিভি ভ্যাকসিন কোথায় নেওয়া যাবে? এটা যে কোনো সরকারি হাসপাতালে গেলে চাইলে, যদি অ্যাভেলেবেল থাকে ওনারা দিয়ে দেবেন, নাহলে কেনাও যায়, হ্যাঁ। ফার্মেসিতে গিয়ে বললেই হবে এইচপিভি ভ্যাকসিন নেব, ও কিনতে পারবা। পরে হসপিটালে গিয়ে নার্সের কাছ থেকে চেয়ে নিতে হবে। আচ্ছা। ফিমার নিয়ে, এক ফিমার নিয়ে অনেক পড়া ভাইয়া, সব অস্থি নিয়ে অনেক পড়া, অনেক কিছু জানতে হয়। তো শোনো তাহলে, মেডিকেলের, মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে আগামী উম, রবিবারে। তোমরা এটা পড়ে ফেলিও, আর আগামী সোমবারে আমরা পরের অধ্যায় শুরু করব। পরের অধ্যায় হচ্ছে বোটানি 12 অধ্যায়, জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ। ঠিক আছে, ওকে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।